থাকাটাও আসলে দরকার। তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সবার জন্য ফ্রি। এটা এই বছরই যেহেতু কনফারেন্সটা যেহেতু লাইভ হচ্ছে, এটা সাধারণত একটা ফিজিক্যাল কনফারেন্স। এটা সাধারণত সান ফ্রান্সিসকো অথবা কখনো জার্মানিতে হয়। তো এই বছর আসলে এটা যেহেতু পুরোপুরি অনলাইন, সেহেতু এটা করা হয়েছে, ফ্রি করা হয়েছে সবার জন্য। আপনি জাস্ট ওখানে যে একটু রেজিস্ট্রেশন দিবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করলে আসলে আপনাকে ওরা রেজিস্টার্ড করে নিবে, কিছু ইনফরমেশন নিবে, নাম, ইমেল অ্যাড্রেস এইসব। তারপরে এটা ফ্রি, টোটালি ফ্রি। আপনি রেজিস্টার করে এখানে আপনি পুরো কনফারেন্সের ইটি ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারবেন। তো আমরা চলে আসি আমাদের লার্নিং এ, এবং আমাদের আজকের সেশন ছিল হচ্ছে মেইনলি অ্যানোটেশন, লেয়ার্স এবং ব্লকস এর উপরে, তাই তো? আমরা গতদিন ড্র এবং মডিফাই করা শিখেছি, কিভাবে ড্র করতে হয়, মডিফাই করতে হয়, এই ব্যাপারগুলো দেখেছি। তো আজকে আমরা শিখবো যে কিভাবে অ্যানোটেশন, মানে অ্যানোটেশন জিনিসটা কি একটু বলছি কিছুক্ষণ পরে, এবং লেয়ার এবং ব্লকস তৈরি করতে পারি। তো অ্যানোটেশন এর ব্যাপারে শুরু থেকে আমি শুরু করি। অ্যানোটেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের ড্রয়িং এর ভিতরে। যখন আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মানে তো এটা শুধুমাত্র ডিরেক্টলি মেশিনে দেওয়ার জন্য নয়, এটা মেকানিক্যালি, যদি আমি বলি যে মেকানিক্যাল মেশিন বা মেকানিক্যাল অটোমেটিক যেসব মেশিন, সেসব ক্ষেত্রে হয়তো বা যে ডিরেক্ট আমি মেশিনে দিয়ে দিতে পারতেছি আমার ড্রয়িংটা, অথবা ড্রয়িং থেকে প্রসেস করে মেশিনের কোড জেনারেট করতে পারতেছি, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এমনিতে আমি একটা ড্রয়িং দিয়ে কিভাবে কমিউনিকেট করতে পারি, মানে প্রাচীন যে পদ্ধতিটা, যেটা আমরা অনেক আগে থেকে ড্রয়িং থেকে দেখে এসেছি, সেই জিনিসটাই আসলে অ্যানোটেশনের মাধ্যমে আমরা প্রকাশ করি। অর্থাৎ কোনো একটা ড্রয়িং তৈরি করার পরে সেখানে লেংথ, উইথ, হাইট, সেটা আমরা নোট করে দিই যে এখানে এত লেংথ আছে, এত উইথ আছে, এবং সেই সাথে কিছু কিছু জায়গাতে লেখা দরকার হয়, টেক্সটের দরকার হয়, এবং সেই সাথে কিছু ইন্ডিকেশনও দরকার হয়। তো এইসব জিনিস আসলে নোটেশন গুলো তৈরি করা হয় হচ্ছে অ্যানোটেশনের মাধ্যমে, এবং এই জিনিসটা খুবই দরকারি, বিশেষ করে কনস্ট্রাকশনের ক্ষেত্রে। যখন আপনি কনস্ট্রাকশন, সিভিল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর কাজ করেন, অথবা যখন আপনি কোনো ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের কোনো কাজ করেন, অথবা এরকম অনেক ইত্যাদি ইত্যাদি অনেক রকম ড্রয়িং এর ফিল্ড আছে, যে ফিল্ডগুলোতে অ্যাকচুয়ালি আপনার শুধুমাত্র ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এর সাথে ড্রয়িংটা, ডিজাইনটা যুক্ত না, সেখানে অ্যাকচুয়ালি হিউম্যান রিডটা দরকার, এবং সেই সাথে হিউম্যান ইনস্ট্রাকশনও দরকার। তো সেই ক্ষেত্রে আপনার ড্রয়িংটাকে অবশ্যই প্রপার অ্যানোটেশন করে, ডিজাইনটাকে অ্যাকচুয়ালি ড্রয়িং এ কনভার্ট করে প্রপার অ্যানোটেশনে কনভার্ট করে, নোটেট করে তারপরে প্রিন্ট করতে হয়, এবং মানুষ জানে, সেটা দেখে বুঝে যে আসলে এই জিনিসটা, ডায়াগ্রামটা দিয়ে এটা বোঝানো হচ্ছে। সো এরকম কিছু সায়েন্স, মানে বেসিক কিছু সায়েন্স এবং টেক্সটের ব্যাপারে আজকে আমি আপনাদেরকে জানাবো, আর এই জিনিসগুলো আপনারা আজকে ভালোভাবে দেখবেন। তো ফার্স্টে আমি দেখাবো, এখানে আপনারা যারা অটোক্যাডে এর আগে কাজ করেছেন, আপনারা অনেকে নতুন, অবশ্যই আপনারা এর আগের যে ক্লাসগুলো সেগুলো দেখে নেবেন, যে ড্র টুলস এবং মডিফাই টুলস কিভাবে কাজ করতে হয়। তো আহ, আপনারা এই হোম ট্যাবে অনেকেই কাজ করেছেন এর আগে। তো এখানে আমরা এক্স্যাক্টলি অ্যানোটেশনের কাজটা কেন, এই জিনিসটা আছে কেন, কারণ হচ্ছে যে এই জিনিসটা, এই প্যানেলটা আছে হচ্ছে কুইক অ্যাক্সেস করার জন্য, যেন আমি খুব সহজে অ্যানোটেশনের কিছু বেসিক কমান্ডকে কুইক অ্যাক্সেস করতে পারি। কিন্তু এখানে আমার একটা ট্যাব রয়েছে যেটা হচ্ছে অ্যানোটেট, এবং এই অ্যানোটেট ট্যাবের ভিতরেই আসলে অ্যানোটেশনের যতগুলো টুলস আছে সেগুলো সবগুলাই এখানে আছে। তো আমরা অ্যানোটেট ট্যাব ধরে কিছু জিনিস শিখবো। তো ফার্স্ট অফ অল আমি সে ফার্স্টে টেক্সট নিয়েই আলোচনা করি। তো টেক্সটটা আসলে কি? টেক্সট অ্যাকচুয়ালি একটা ড্রয়িং এর ভিতরে যখন সিম্পলি কোনো টেক্সট বা লেখালেখি আর কি, বাংলা ভাষায় যখন আমরা ইনসার্ট করতে চাই, তখন আমরা টেক্সট কমান্ড বা টেক্সটের যে পোর্শনটা, এটা ইউজ করি। অটোক্যাডে দুই রকম টেক্সট আছে, একটা হলো সিঙ্গেল লাইন টেক্সট, একটা হলো মাল্টি লাইন টেক্সট। সিঙ্গেল লাইন টেক্সটের ক্ষেত্রে আর মাল্টি লাইন টেক্সটের ক্ষেত্রে পার্থক্যটা আসলে কোথায়? দুটার তৈরির ধরনটা দুই রকম, কিন্তু আসলে এটা পার্থক্য, কিন্তু আসলে মেইন যে সুবিধা অসুবিধার ব্যাপারটা, সেটা হচ্ছে যে সিঙ্গেল লাইন টেক্সট টোটাল জিনিসটা একটা অবজেক্ট হিসেবে সিলেক্ট হয়, আর মাল্টি লাইন টেক্সট, সরি, সিঙ্গেল লাইন টেক্সট গুলা প্রত্যেকটা লাইন আলাদা আলাদা অবজেক্ট হিসেবে সিলেক্ট হয়, এবং মাল্টি লাইন টেক্সটের ক্ষেত্রে পুরো অবজেক্ট, পুরো যতগুলো লাইন তৈরি করেন আপনি একবার লেখার ক্ষেত্রে,
পুরো জিনিসটাকে একবার হিসাবে একই জিনিস হিসাবে সে সিলেক্ট করে। যেহেতু আমি গতদিন বলেছি যে অটোক্যাডের বেশিরভাগ জিনিসই হচ্ছে সিলেকশনের উপরে নির্ভর করে। যেমন আমি একটা সার্কেল তৈরি করলাম, এই সার্কেলটাকে সে একবার একটা জিনিসে সে একটা এলিমেন্ট হিসাবে সিলেক্ট করছে। এখানে আমি 2-3টা লাইন তৈরি করলাম, দেখা যাচ্ছে যে এখানে সে আলাদা আলাদা লাইন হিসেবে তাদেরকে আলাদা আলাদা এলিমেন্ট হিসেবে সিলেক্ট করছে। পুরো এখানে একটা ক্লিক করলে পুরো জিনিসটাকে সে সিলেক্ট করছে না। সো এই সিলেকশনের ব্যাপারটা অটোক্যাডে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার দেখেন পলিলাইন তৈরি করলাম, যদিও পলিলাইন আমি আপনাদেরকে দেখাইনি, এটা একটু হায়ার জিনিস, তো আমি এই কোর্সে শর্ট কোর্সের ভিতরে এটাকে দেখাবো না। তো পলিলাইনের ক্ষেত্রে দেখেন যে ব্যাপারটা অন্যভাবে অ্যাক্ট করতেছে। আমি যে কোনো একটা লাইনে ক্লিক করলে সে পুরো টোটাল যে জয়েন্ট যতগুলো লাইন আছে সবগুলোকে সে একসাথে সিলেক্ট করছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। তো এই সিলেকশনের ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো টেক্সটের ক্ষেত্রেও তা হয়। টেক্সটের ক্ষেত্রে যে একটা সিঙ্গেল লাইন টেক্সট, সেটাকে সে একটা টেক্সট হিসেবে এক এক লাইনকে এক একটা সিলেকশন এলিমেন্ট হিসেবে প্রকাশ করে। ফলস্বরূপ আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন লাইনে বিভিন্ন রকম জিনিস লিখে সেটাকে মুভ করে করে বিভিন্ন জায়গায় আমি বসাই দিতে পারতেছি খুব সহজে। ফলস্বরূপ আমাদের লেখালেখি কাজটা একবার করে নিলেই হয়ে যাচ্ছে, বাকিটুকু জাস্ট প্লেস করার জন্য। আর মাল্টি লাইন টেক্সটে দেখা যাচ্ছে যে বড় কোনো লেখার জন্য বা পুরো লেখাটাকে যেন আমি একসাথে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ করতে পারি, এই জন্য আর কি মাল্টি লাইন টেক্সটটা দরকার হচ্ছে। তো প্রথমে এগুলো আমি ইউজ করার আগে আমাকে যেটা করতে হবে, টেক্সটের ব্যাপারে আগে অটোক্যাডকে জানাতে হবে যে আমি এই মাপের টেক্সটটা ইউজ করতে যাচ্ছি, এই ফন্টের টেক্সটটা ইউজ করতে যাচ্ছি, এই জিনিসটা আমাকে আগে জানাতে হবে অটোক্যাডকে। তো সেটার জন্য প্রথমে আমি যেটা করব, এটা অনেকে মিস করে যান, এই জিনিসটা খুবই সহজ। এখানে দেখবেন একটা অ্যারো, টেক্সট যে লেখাটা আছে, টেক্সটের যে সেকশনটা আছে, এখানে একটা অ্যারো হেড আছে ছোট্ট। তো এই অ্যারো হেডটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে এই টেক্সটের ব্যাপারে যাবতীয় যত রকম ডিটেলস আছে সবগুলো চলে আসবে। আমি একটু স্লো করছি আমার পিসি, সরি। তো এই চলে আসলো টেক্সট স্টাইল। তো টেক্সট স্টাইলটা এখানে দেখা যাচ্ছে যে সবকিছু যাবতীয় টেক্সটের ব্যাপারে যা কিছু। তো আমি একটু একটু করে দেখাই যে কি কি এখানে আছে। ফার্স্ট হচ্ছে ফন্ট নেম। ফন্ট নেম হচ্ছে এখানে যাবতীয় আপনার পিসিতে যেগুলো ফন্ট ইনস্টল করা আছে সেই ফন্টগুলো এখানে দেখাবে। সেই ফন্ট অনুযায়ী আপনার টেক্সটের যে প্রিভিউটা সেটা এখানে দেখা যাবে, যে টেক্সটটা কিরকম মানে কিরকম দেখাবে, কোন ফন্টের জন্য কিরকম দেখাবে, এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে। মাইক অফ রাখবেন সবাই, এবং কোহোস্টদের আমি একটু রিকোয়েস্ট করতেছি আপনারা যখন এরকম ধরনের কোনো নয়েজ আসবে আপনারা একটু চেক করবেন কার মাইকটা অন আছে এবং তাকে আপনারা মিউট করে দিবেন। এটা আপনাদেরকে একটু আমি অনুরোধ করব, আপনারা প্লিজ করবেন কোহোস্টরা। তো আবার ফিরে আসি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রিভিউতে দেখা যাচ্ছে যে কিভাবে এটা আসলে আহ, আহ, দেখাবে জিনিসটাকে এক্স্যাক্টলি, সেটা এখানে প্রিভিউতে দেখাচ্ছে। তো আমি এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, ক্লিক করে করে চেঞ্জ করব। আবার অনেকে জিজ্ঞেস করেন যে আসলে ফন্টটা কিভাবে ইনস্টল করতে হয়। এখন উইন্ডোজ 10 উইন্ডোজ 8 আসার পরে ফন্ট ইনস্টল করা খুব সহজ। আপনি যখন গুগলে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করবেন, সেখানে জাস্ট ইনস্টল ক্লিক করলেই সে ফন্টটা সহজে ইনস্টল হয়ে যায় আপনার পিসিতে। এবং সেই ফন্ট গুলো কোথায় জমা হয়ে থাকে আমি একটু দেখায় দিই অনেকে জিনিসগুলা। তো কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে এখানে ফন্ট নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আপনারা এই ফন্ট গুলোকে পাবেন, এবং চাইলে আপনি এখানেও ম্যানুয়ালিও ইনস্টল করতে পারবেন ফন্ট গুলোকে। সো এই ফন্ট গুলাই অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে, এবং সব সফটওয়্যারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এটসেট্রা এটসেট্রা সব সফটওয়্যারে আপনাকে এই ফন্ট গুলাই দেখাবে। তো এখানে যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে নিলেন, এবং সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে যে এখানে আপনি রেগুলার একটা হাইট দিবেন, যে ফন্টটা কত হাইটের হবে। আমি দিলাম 1 মিলিমিটার করে একটা ফন্টের হাইট হবে। আচ্ছা, এখানে হচ্ছে ফন্টের সাইজটাকেই ফন্টের হাইট বলছে, মানে ফন্টের এই যে এর যে মাথা থেকে একদম নিচ পর্যন্ত যে হাইটটা, এটা হলো ফন্টের হাইট। আর ফন্টের উইডথ ফ্যাক্টর, এটা হচ্ছে কি, যে একটা ফন্ট নর্মালি লেংথ এবং উইথের একটা রেশিও থাকে ফন্টের, তাই না? তো সেই জন্য কিন্তু রেশিওটার জন্য কিন্তু ফন্টটাকে নর্মাল দেখাচ্ছে, মানে আমরা চোখে খালি চোখে যা দেখি ফন্টগুলোকে নর্মালি, সেটা হচ্ছে যে লেংথ এবং উইথের একটা রেশিও আছে বলে দেখতে ওইরকম লাগে। কিন্তু অ্যাকচুয়ালি কি, যদি আমি রেশিওটা বাড়াই দিই, ধরে নেন উইথের মাপটা বেশি দিই, তাহলে রেশিওটা বেশি হয়ে যাবে উইথের। তো সেই ক্ষেত্রে কি হবে, যে ফন্টটা একটু চ্যাপ্টা টাইপের দেখা যাবে, বাংলা ভাষায় যদি বলি চ্যাপ্টা টাইপের দেখা যাবে। তো ঠিক সেই জিনিসটাই, এটা এই ফ্যাক্টরটা হচ্ছে সেই রেশিও।
তো আমি যদি এখানে 2 দিয়ে দিই, দেখেন ফন্টগুলা প্রিভিউতে দেখা যাচ্ছে বেশ চ্যাপ্টা টাইপের দেখা যাচ্ছে। সোজা বাংলায় যদি বলি, মনে হচ্ছে কেউ যেন ধরে স্ট্রেচ করেছে। ওকে, তো এটা হলো উইথ ফ্যাক্টর। তো অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা অনেক বড় করে এরকম কোনো কিছু লিখতে চাই, অনেক সময় টাইটেলও রাখেন অনেকে। তো সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে এই উইথ ফ্যাক্টরটা দরকার হয়। অবলিক অ্যাঙ্গেল এটা আমরা পরে ইউজ করব। তো আমরা ফন্টের হাইট 1 মিলিমিটার এবং সেই সাথে 1 উইথ ফ্যাক্টর এবং একটা ফন্ট দিয়ে দিলাম, এবং সেই সাথে আমি যদি ফন্টের স্টাইল যদি আরো চেঞ্জ করতে চাই, এখানে যদি আরো স্টাইল অ্যাডেড থাকে তাহলে সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে। যাই হোক, এটা হয়ে গেল। এখন সেট কারেন্ট দিয়ে আমি ক্লোজ দিয়ে বের হয়ে আসবো। তার মানে আমার এখন ফন্ট সিলেক্ট করা হয়ে গেছে, হাইট সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি কি করব, সিঙ্গেল লাইন টেক্সট ফার্স্ট উদাহরণ যেটা আপনাদেরকে আমি দেখাবো, যে প্রত্যেকটা লাইন সে আলাদা আলাদা সিলেকশন হিসেবে দেখাবে। তো সিঙ্গেল লাইন টেক্সট যখন আমি কল করলাম, কমান্ডটাতে ক্লিক করলাম, সে এখন বলছে স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট অফ দ্য টেক্সট, মানে স্টার্ট পয়েন্ট টেক্সটটা এখান থেকে শুরু। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে সে বলছে রোটেশন অ্যাঙ্গেল অফ দ্য টেক্সট। ওই যে আমি বললাম অ্যাঙ্গেলের ব্যাপারগুলো আমরা পরে দেখবো, এটা আমরা এখন দেখবো। এখন যদি টেক্সটটাকে আমি যদি একদম হরাইজন্টালি লিখতে চাই, তাহলে এখানে হরাইজন্টালি জাস্ট দিকটা বুঝিয়ে দিব, যে ভেক্টরটা বা দিকটা হচ্ছে এই দিকে, টেক্সটটা এই দিকে লেখা হবে। আমি যদি একটু অ্যাঙ্গেল করে লিখতে চাই, এরকম ভাবে যদি অ্যাঙ্গেল করে লিখতে চাই আমি লিখতে পারি। তো আমি সেটা অ্যাঙ্গেলটার একটা নির্দিষ্ট মাপও দিয়ে দিতে পারি, যেমন 30 ডিগ্রি। আমি যদি 30 এখানে লিখে দিই, তাহলে সেটা 30 ডিগ্রি লিখতে পারি এখন, তাই তো? তা আমি এখানে লিখলাম আই ট্রিপল ই, তারপরে লেখা শেষ, IEEE এটুকু লিখলাম, লেখা শেষ। ঠিক আছে, তো এখন আমি নিচে যাব। আমার একটা লাইন আমি এইটুকুই সিলেক্ট করতে চাই, মানে এক সিলেক্টে আমি এইটুকুই সিলেক্ট করতে চাই, এরপরে আমি আর কিছু সিলেক্ট করতে চাই না, আমি নেক্সট লাইনটাতে যাব। তখন আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। ওকে, এখন আমি একটু নিচে যাব। তো এখন আমি লিখবো হচ্ছে স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। ওকে, এখন আমার লেখাটা শেষ, আমি অ্যাকচুয়ালি আর কিছু লিখতে চাচ্ছি না। তো আমি কিভাবে বের হবো এখান থেকে, ক্লোজ করব কিভাবে জিনিসটাকে? ক্লোজ করার নিয়ম হচ্ছে, এখানে কিন্তু কোনো ক্লোজ অপশন দেখা যাচ্ছে না, রাইট? উপরে কোনো ক্লোজ অপশন দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে ক্লোজ করতে পারি, এখানে হচ্ছে ডাবল এন্টার দিতে হবে। একবার এন্টার দিলাম এবং আরেকবার এন্টার দিব জাস্ট, তাহলে ক্লোজ হয়ে গেল, আমি কমান্ড থেকে বের হয়ে আসলাম। এখন দেখা যাচ্ছে আমি যদি সিলেকশনের জন্য মাউসটা নিয়ে যাই, দেখা যাচ্ছে এই যে একটা লাইনকে সে একটা এলিমেন্ট হিসেবে সিলেক্ট করছে। তো এটা খুবই মজার একটা জিনিস এবং খুব কাজেরও একটা জিনিস, যখন খুব কুইক কোনো একটা লেখা, দেখা যাচ্ছে যে একটা ড্রয়িং এর ভিতরে অনেক কিছু লেখার দরকার আছে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ আমি একটা ড্রয়িং আপনাদেরকে আচ্ছা এখান থেকে ওপেন করি, আমি ওপেন করি একটু দেখাই আপনাদেরকে। উম, একটা বড় ড্রয়িং আমি দেখাবো। ওকে, ফ্লোর প্ল্যান স্যাম্পল, এটা দেখাই। দেখা যাচ্ছে এটা বেশ ডিটেইলড একটা ড্রয়িং, রাইট? এটা অটোক্যাড থেকেই দিয়ে দেয় অ্যাকচুয়ালি। এবং এই ড্রয়িং এর ভিতরে আমি জুম করলে দেখা যাচ্ছে অনেক লেখা, তাই তো? তো কোন লেখাটা আসলে কোথায় প্লেস করব, দেখা যাচ্ছে যে বেশ অনেক লেখা, কোন লেখাটা কোথায় প্লেস করব, এবং এত লেখালেখি প্রত্যেকটাতে একটা করে ক্লিক করে লিখবো, আবার কুইট দিব, আবার লিখবো, আবার কুইট দিব, এত কিছু করার দরকার নাই। এরা যেটা করছে সেটা হচ্ছে যে একই টাইপের বা একই কালারের যে লেখাগুলো, সেগুলোকে তারা লিস্ট আকারে আগে লিখে নিয়েছে সিঙ্গেল লাইন টেক্সটে, তারপরে একটা একটা করে সিলেকশন ধরে মুভ কমান্ড ইউজ করে। আমি গতদিন আপনাদেরকে মুভ কমান্ড ইউজ করা দেখিয়েছি, যারা মিস করেছেন তারা দেখে নেবেন গতদিনের ক্লাস। তো মুভ কমান্ড ইউজ করে করে এখানে প্লেস করেছে, বিভিন্ন জায়গাতে প্লেস করে করে দিয়েছে। সো এটা খুবই মজার একটা জিনিস, আসলে সিঙ্গেল লাইন টেক্সট খুবই দরকারি একটা জিনিস। বিশেষ করে আহ আমার ফাদার যখন বলেন যে কোনো একটা ফ্লোর প্ল্যানের কাজ করতে হবে, অথবা আমার কোনো একটা কেউ যখন বলে যে বিশাল বড় একটা কাজ, একটা ফ্লোর প্ল্যান অথবা ইলেকট্রিক্যাল সার্কিটস এর কোনো একটা কাজ এখানে করতে হচ্ছে, তো দেখা যাচ্ছে যে ওখানে অনেক কিছু লিখতে হবে। তো সেই ক্ষেত্রে সিঙ্গেল লাইন টেক্সট ছাড়া আর কোনো উপায় থাকে না।
সবকিছু আগে লিখে নিই, তারপরে এরকম করে প্লেস করে নিই। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো এই গেল সিঙ্গেল লাইন টেক্সট। এখন আসবো আমরা মাল্টি লাইন টেক্সট। একই জিনিস আমরা লিখবো। তো মাল্টি লাইন টেক্সটের জন্য যেটা করতে হবে, আমাকে ফার্স্ট এখানে ক্লিক করব, মাল্টি লাইন টেক্সটে ক্লিক করব, করার পরে এখানে আমি জাস্ট স্টার্টিং পয়েন্টটা দেখা দিলাম যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এরপরে একটা বক্স আমরা বানাবো যে এইটুকু অ্যাপ্রক্সিমেট এইটুকু জায়গা আমার টেক্সটটা দখল করবে। তো আমি দেখাই দিলাম যে এটুকু। এখন আমরা তো বলে দিছি আগে যে আমাদের টেক্সটটা কিরকম সাইজের হবে। দ্যাট মিনস আমার টেক্সটের যেটা হাইট সেটা তো আমরা আগেই ফিক্স করে দিয়েছি 1 মিলিমিটার। এখন আমরা লিখলাম IEEE আর ইউ এন্টার বাংলাদেশ এন্টার স্টুডেন্টস। এখন আমি ডাবল এন্টার দিই, এটা কি ক্লোজ হয় নাকি দেখি। না, এটা ক্লোজ হয় না। কিন্তু এটা ক্লোজ করার আগে আমি একটা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ টেক্সট এডিটর নামে একটা আলাদা জায়গা আছে। তো এটা আপনারা সবাই বুঝতেছেন যে এটা ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। কিন্তু তার আগে আমি একটু দেখাই, এখানে কিন্তু টেক্সটের যে অপশনটা মাল্টি লাইন টেক্সটের, এটা কিন্তু একটু বেশি ডিটেইলড। ঠিক আছে, যেমন এখানে দেখেন জাস্টিফিকেশন, এটা যদি আমি দিই দেখা যাচ্ছে যে এই টোটাল জিনিসটা এইটুকু এরিয়ার ভিতরে তৈরি হয়েছে, তাই তো? আমি যদি জাস্টিফিকেশনে যদি দিই যে টপ সেন্টার, তাহলে লেখাগুলো একদম সেন্টার বরাবর আসবে। আমি যদি এটাকে দিই মিডল সেন্টার, তাহলে মিডল সেন্টার বরাবর আসবে। খুব একটা চেঞ্জ হলো না জিনিসটা। এবং এরপরে যদি আমি দিই বটম লেফট, সে বটম লেফটে চলে গেল। এবং এই বটম রাইট আমি যদি দিই বটম রাইট, বটম রাইটে চলে গেল। এখানে জাস্টিফিকেশন দিয়ে কিন্তু আমি অনেক রকম চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখানে কলামসে কিছু চেঞ্জ আছে, যাই হোক ওগুলোতে আমি যাচ্ছি না। এখানে কিছু সিম্বলস এর আছে। তো এখানে বেশ কিছু অপশন আছে টেক্সটের জন্য, অ্যাডভান্স কিছু অপশন আপনারা পাবেন, এবং এটা খুব ভালো একটা ব্যাপার। যাই হোক, তো এটা আমি ক্লোজ টেক্সট এডিটর দিলাম। এখন আমি টেক্সট থেকে বের হয়ে গেলাম, কমান্ডটা আমার ক্লোজ হয়ে গেল। এখন আমি যেটা আছি যে মাল্টিলাইন টেক্সটের এফেক্টটা আমি দেখতে পাচ্ছি। সেম টেক্সট হাইট সব ঠিক আছে, কিন্তু সিলেকশনটা দেখেন ডিফারেন্ট। সে টোটাল জিনিসটাকে, যতই আমি লাইন তৈরি করি, সে টোটাল জিনিসটাকে একটা অবজেক্ট হিসেবে আমাকে দেখাচ্ছে। সো সিলেকশনের ব্যাপারটা এরকম। ওকে, এটুকু আমার আমার বোঝানো শেষ। টেক্সটের ব্যাপারটা আপনারা বুঝে গেলেন যে কিভাবে টেক্সট কাজ করে। এখন আমি অ্যানোটেশনে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডাইমেনশন কিভাবে আমরা প্লেস করি। সো আমরা এখন একটা রাফলি একটা ড্রয়িং করি। আমরা একটা 12 এদিকে, তারপরে 10, এখানে দিব 30, তারপরে এদিকে যাব, এখানে দেবো 10, 10-এর পরে এদিকে নিচে যাব 5, 5-এর পরে একটা অ্যাঙ্গেল দিব, অ্যাঙ্গেল হবে 5, সরি লেংথ হবে 5, আর হবে হচ্ছে 120। আমি আন্দাজি বসাচ্ছি আর কি, অত বেশি করছি না আর কি, মেজারমেন্ট এখানে করার দরকার নেই আমার। 15, এবং এখানে একটু স্ন্যাপ ইউজ করে আমি এখানে 14, এবং এখানে আমি এটা এক্স্যাক্টলি সেম হলো না, এটাকে একটু বিবর্ধিত করতে হবে। তাহলে আমরা একটা ট্রিম অপারেশন অ্যাপ্লাই করি নাকি, জিনিসটা একটু বিবর্ধিত করে নিয়ে ট্রিম করে সোজা করে নিই। ওকে, সো এই হচ্ছে আমাদের অবজেক্ট, তাই তো? এখন এটা তো রাফলি যে শেপটা, সেই শেপটা আমি বুঝালাম। এখন এখানে কিছু পজিশনিং এবং পজিশনিং এর কিছু কাজ করে ফেলি। তো আমি এখান থেকে একটা পজিশনিং করি 5, এবং এদিকে হচ্ছে 5 ডিস্টেন্সে এখানে একটা পজিশনিং রাখি, এবং পজিশনিংটাতে আমি একটা সার্কেল তৈরি করি, যেটা হচ্ছে রেডিয়াস হচ্ছে 2। তো এটা হয়ে গেল। এখন এটা একটা শেপ, তাই তো? এখন আমি এখানে ডাইমেনশন দিব, যেন আমি আরেকটা মানুষকে বুঝাতে পারি যে জিনিসটার আকারটা এরকম, এবং এভাবে এভাবে ড্র করলে জিনিসটা তৈরি করা সম্ভব। তা আমি সেই ক্ষেত্রে আমাকে ডাইমেনশন অপশন অ্যাপ্লাই করতে হবে। তো অনেকে অ্যাসাইনমেন্ট করেন, মজার একটা কথা বলি, ফান ফ্যাক্ট, অনেকে অ্যাসাইনমেন্ট করেন, অ্যাসাইনমেন্ট করতে যায় হয়তো বা এরকম করেন যে অটোক্যাডে ড্র করছেন, তারপরে সেটাকে পিডিএফ এ কনভার্ট করেন, তারপরে ছবিতে কনভার্ট করেন, করার পরে মাইক্রোসফট পেইন্ট ওপেন করেন,
যে পেইন্ট দিয়ে হচ্ছে আপনারা ডাইমেনশনিং প্লেস করেন। অনেককে দেখছি এরকম করতে। এরকম ধরনের কিছু করার দরকার নেই, কাজটা একদম অটোমেটিক্যালি অটোক্যাডেই হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে যে আপনাকে ফার্স্টে ডাইমেনশনের নিচে, এখানেও সিমিলারলি এখানে আপনার এই যে নিচে একটা তীর চিহ্ন আছে, ক্লিক করতে হবে তীর চিহ্নটাতে। এখানে আপনাকে কিছু প্যারামিটারস দিতে হবে ডাইমেনশনিং এর জন্য। তো আমি কিছু ডাইমেনশন দেখাই দিই যেটা প্রাইমারি স্টেজে আপনাদের শিখে রাখা ভালো। এখানে মডিফাই ক্লিক করবেন, মডিফাই ক্লিক করার পরে ফার্স্টে টেক্সটে চলে যাবেন। টেক্সটে চলে যাওয়ার পরে দেখবেন এখানে টেক্সটের হাইট কত আছে। যেহেতু আমরা টেক্সটের হাইট এর আগে একবার 1 মিলিমিটার ফিক্স করেছি ওখানে, সেহেতু এখানে কিন্তু এখানে আর চেঞ্জ করতে সে দিচ্ছে না, বিকজ ওখানে আমরা টেক্সটের হাইট চেঞ্জ করেছি। যদি না করতাম তাহলে এখানে আমরা টেক্সটের হাইট চেঞ্জ করতে পারতাম। এখানে একটা টেক্সটের হাইট আমরা বসিয়ে দেবো, অর্থাৎ ডাইমেনশনিং এর যে টেক্সটটা, এই টেক্সটের হাইট। তো এখানে অলরেডি সুন্দরভাবে এটা ফিক্স করা আছে 1 মিলিমিটার হবে। তো আমরা অ্যাকচুয়ালি 1 মিলিমিটার দিলে তো অনেক বড় হয়ে যায়, তো আমরা আগে একটু এখানে আগে একটু চেঞ্জ করে নিই, এটাকে 1 মিলিমিটার না আমরা যাচ্ছি 0.5 মিলিমিটার। আই থিঙ্ক এটা কাজ করবে, নট শিওর। দেখতে ভালো লাগবে আর কি, কাজ করবে বলতেছি, দেখতে ভালো লাগবে আর কি, বেশি বড় মনে হবে না। যাই হোক, তো আমরা টেক্সটটা আবার দেখি, হ্যাঁ 0.5 টেক্সট হাইট চেঞ্জ হয়ে গেছে, এবং ফ্র্যাকশন লেংথ স্কেল এটা 1। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, টেক্সটের প্লেসমেন্ট, এখানে হচ্ছে যে ডাইমেনশনিং এর ক্ষেত্রে যে টেক্সটটা যে প্লেস করা হবে, এটা কোথায় প্লেস করা হবে? এটা কি সেন্টারে? দেখেন এখানে আপনার এখানে কিছু অপশন আছে। সেন্টার মানে হচ্ছে যে ডাইমেনশন লাইনগুলোর মাঝখানে একেবারে, সেটা নাকি অ্যাবভ? অ্যাবভ থাকলে কি হবে, যে ডাইমেনশন লাইনটার একটু উপরে, মানে লাইনটা পুরোপুরি তৈরি হবে, লাইনটা এই টেক্সটের জন্য ব্রেক হয়ে যাবে না, কিন্তু টেক্সটটা হবে লাইনটার উপরে, এটা হচ্ছে অ্যাবভ। আচ্ছা, আরেকটা হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টালি সেটা কি? অ্যাড এক্সটেনশন লাইন 1। এখন যদি আপনি হরাইজন্টালি মানে যদি চান যে সেটা এক্সটেনশন লাইন 1, এটা এগুলোকে বলা এক্সটেনশন লাইন, মানে যেটা অ্যাকচুয়ালি কোনো পয়েন্টকে নোট করে, সেটা হলো এক্সটেনশন লাইন। আর ডাইমেনশন লাইনটা হচ্ছে লম্বা, যেটা অ্যারো হেড ওয়ালা, যেটা ডাইমেনশন লাইন। এক্সটেনশন লাইন 1 এর দিকে থাকবে নাকি 2 এর দিকে? এরকম 2 এর দিকে সরে গেল। একটা হলো এক্সটেনশন লাইন 1 এর দিকে ক্লোজ হলো, একটা হলো এক্সটেনশন লাইন 2 এর দিকে ক্লোজ হলো, একটা হলো ওভার এক্সটেনশন লাইন, মানে এক্সটেনশন লাইন 1 এর সাথে বিবর্ধিত থেকে এখানে একটা এক্সট্রা ডাইমেনশন সে প্লেস করেছে, এটা হলো এক্সটেনশন লাইন 1। আর ওভার এক্সটেনশন লাইন 2 সেটা কি, সেটা তো বুঝতে পারছেন এখানে থাকে। যাই হোক, আমরা এত স্পেশাল কেস আমরা এখানে ইউজ করছি না, আমরা খুব নর্মালটা ইউজ করি, সেন্টার্ড, এবং এখানে আমরা সেন্টার্ড ইউজ করব। ওকে, এই গেল ডাইমেনশন লাইনের ব্যাপারটা। এখন আসবো আমরা অ্যারো হেড নিয়ে। অ্যারো হেডটার একটা ব্যাপার আছে, এই যে অ্যারো ডাইমেনশন লাইনের সাথে যে অ্যারো হেডটা থাকে, এই অ্যারো হেডটার আবার সাইজ আছে। এই সাইজটা আমরা এখান থেকে ফিক্স করি। আমরা অ্যারোর সাইজ এখানে আমরা দিব 0.5, 0.5 না ঠিক 0.4 দিই। কোহোস্ট সবাইকে মিউট করে দিবেন। তো অ্যারো হেড সাইজটা আমরা 0.4 দিয়ে দিলাম, এবং এখানে আমরা ওকে দিয়ে দিলাম, সেট কারেন্ট এবং ক্লোজ। ওকে, তো এখন আমরা দেখব যে ডাইমেনশন আমরা অ্যাপ্লাই করতে পারি কিভাবে। আমরা তো ডাইমেনশন লোড করে নিলাম, তাই তো? দ্যাট মিনস আমরা বন্ধুকে অলরেডি কার্তুজ লোড করে নিচ্ছি, এখন আমরা ফায়ার করব। তো ফায়ার করার জন্য আমরা ডাইমেনশন কমান্ডটাতে ক্লিক করব, কমান্ড। ওকে, এটাকে বলা হয় স্মার্ট, মানে খুবই স্মার্ট। কারণ কি, সে লেংথ নাকি অ্যাঙ্গেল নাকি ডিস্টেন্স কি বুঝাচ্ছেন সে বুঝে নাই, নাকি ডায়ামিটার নাকি রেডিয়াস সবকিছু সে বুঝে নাই, তো এই জন্যই সে স্মার্ট। তো আমি জাস্ট এই লাইনের উপরে নিয়ে যাব, দেখেন সে অলরেডি লেংথ বুঝাই নিচ্ছে যে এটা হচ্ছে লেংথ। আচ্ছা, এখন এখান থেকে আমি আর একটা লেংথ খুব সহজে কিন্তু আমি প্লেস করতে পারছি, তাই তো? খুবই সহজে আমি ডাইমেনশন প্লেস করতে পারছি। আচ্ছা, এখন আমি একটু অ্যাঙ্গেল বুঝাই। ওকে, তা আমি এখানে নিয়ে গেলাম, এখানে সে প্লেস করছে, এবং সেই সাথে আমি এটার উপরেও নিয়ে গেলাম, যেহেতু আমি এই দুটো লাইনের ভিতরে অ্যাঙ্গেল বুঝাতে যাচ্ছি। আমি ফার্স্টে এটাতে ক্লিক করলাম, সেকেন্ড আমি এটাতে ক্লিক করলাম, এখন সে লেংথ থেকে চলে গেল অ্যাঙ্গেলে। তো আমি এটাকে কয়েক রকম অ্যাঙ্গেলে বুঝাইতে পারি। একটা হলো 150, সেটা হচ্ছে দেখতে এরকম লাগে, সে দেখাই দিচ্ছে এরকম। আবার এই যে 30, এই 30 অ্যাঙ্গেলটাই আমি তৈরি করেছিলাম তখন, তাই তো? আমার তো এটাই দরকার।
30 আমি প্লেস করে নিলাম। যেটা দরকার আমি জাস্ট মাউসটাকে ওইদিকে হাভার করে আমি সেই অ্যাঙ্গেলটা পেয়ে যেতে পারি। 150 আমি যদি চাই যে ভিতরে একটা অ্যাঙ্গেল নেবো 30, তাহলে সেই অ্যাঙ্গেলটা বুঝাই দিবে। আচ্ছা, এখানে আমি যদি 90 ডিগ্রি বোঝাতে চাই খুব সহজেই সে বুঝাই দেবে 90 ডিগ্রি। যাই হোক, ওটা এক্সাম্পল বেসিসে আমি দেখালাম। 5 এবং এখানে একটা অ্যাঙ্গেল আছে 150 এরকম, এখানে একটা অ্যাঙ্গেল আছে 154, এখানে একটা লেংথ আছে। এখন এই যে হরাইজন্টাল দেখেন লেংথটা কিরকম, এখানে কিন্তু লেংথটা কয়েক রকম ভাবে দেওয়া যায়। এক হচ্ছে লেংথটা এটার এই লাইনটার সাথে প্যারালালি লেংথটা দেওয়া যায়। আবার আমি যদি চাই যে হরাইজন্টালি এই লেংথটা কত সেটাও কিন্তু আমি জানতে পারি। তো আমার মাউসটাকে সেক্ষেত্রে একটু মানে জাস্ট যেহেতু সে স্ন্যাপ করতেছে এরকম প্যারালালি মানে এই লাইনটার সাথে লাইনটার যে অ্যাকচুয়াল লেংথ সেটা সে দেখাচ্ছে, কিন্তু হরাইজন্টাল বরাবর লেংথটা পাইতে চাইলে আমাকে জাস্ট মাউসটা একটু হরাইজন্টালের দিকে যেন সে দেখায় সেইভাবে সরাতে হবে, মানে জাস্ট মুভ করতে হবে ওইভাবে। এরপরে রাইট, একটু ভার্টিক্যালি, ওকে। তো এই হচ্ছে কিছু ব্যাপার, এই জিনিসগুলো আসলে একটু বুঝে কাজগুলা করতে হবে এবং ওইভাবে অভ্যাস হয়ে যাবে। যত প্র্যাকটিস করবেন আস্তে আস্তে এই জিনিসগুলা ব্যাপারগুলা অভ্যাস হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি আমি আমার মানে সবসময় আমি একটা জিনিস সবাইকে বলি, সেটা হচ্ছে যে ক্যাড যখন শেখেন, যখন আপনি লার্ন করতেছেন, ক্যাডটাকে কখনো চাইবেন না যে তাড়াতাড়ি করব। ইউ ডোন্ট নিড টু বি ফাস্ট। আপনি একটা কাজ 2 ঘন্টা ধরে করেন, সমস্যা নেই। ইউ ডোন্ট নিড টু বি ফাস্ট, কারণ আপনি শিখছেন। আর আমি নিজেও ফাস্ট করি না, আমি শিখছি না, তাও দেখা যাচ্ছে যে আমি ফাস্ট কাজ করি না। কারণ কি, আপনি ধীরে সুস্থে একটা কাজ করেন কিন্তু প্রিসাইজ করেন, সেটা একটা ভালো ব্যাপার। কিন্তু আপনি ফাস্ট করতে চাই যে ভুল করবেন, সেটা করবেন না, সেটা করা যাবে না। কারণ আপনার একটা ভুল অনেক বড় রকম ক্ষতি হইতে পারে, একটা প্রজেক্টের ক্ষেত্রে সেটা অনেক বড় ক্ষতি হতে পারে আপনার একটা ভুল। সো অবশ্যই পাংচুয়াল হবেন, কাজের সময় কাজ অবশ্যই করবেন এবং তাড়াহুড়া করা যাবে না। ওকে, সো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। তো এই যে হরাইজন্টালি লাইনটা ডাইমেনশনটা প্লেসড হচ্ছে নাকি ভার্টিক্যালি প্লেসড হচ্ছে নাকি ভাই করো না করো actual- লটে লস খাই বন্ধ নিছি 100% শুরু করতে হবে। কখন শুরু করবা লস খাই মানে 100% লস খাই আর গায়ে বই থাকবে। সবাই মাইক মিউট রাখবেন প্লিজ। তো অ্যাকচুয়াল দেখাচ্ছে নাকি হরাইজন্টাল দেখাচ্ছে না ভার্টিক্যাল দেখাচ্ছে, এই জিনিসগুলোকে অবশ্যই আমাদের নজরে রাখতে হবে। এরপরে আমরা এরকম করে একটা ভার্টিক্যাল দেখা দিচ্ছি ওটা। এখন এই যে ডাইমেনশন লাইনটা, এই লাইনটা আমি চাচ্ছি যে এই লাইনটার সাথে একদম সুন্দর এই অ্যারো হেডের সাথে সুন্দরভাবে প্লেসড হবে। দ্যাট মিন্স এই অ্যারো যে যত পরিমাণে এসেছে তত পরিমাণ, তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে সুন্দরভাবে একটু জুম করে দেখলে হবে কি এখানে দেখাচ্ছে সে স্ন্যাপ করতেছে, তাই তো? স্ন্যাপ যেহেতু করতেছে এন্ড পয়েন্টে, আমি যদি এখানে একটা ক্লিক দিয়ে দিই তাহলে সে সুন্দরভাবে দুটা ডাইমেনশন একই লাইন বরাবর অ্যালাইন ভাবে সে প্লেসড হচ্ছে। তো এটা একটা ডাইমেনশনের বড় একটা ব্যাপার, ভালো একটা ব্যাপার। তো আমাদের ডাইমেনশনিং আমরা শিখে গেলাম এবং কিভাবে ডাইমেনশন করে সেটা আমরা দেখলাম। এখন আমরা একটু এখান থেকে সার্কেলের সেন্টার, কোনো কোনো ক্ষেত্রে এই স্মার্ট ডাইমেনশনে একটু প্রবলেম করে, সেক্ষেত্রে আমরা অন্যান্য বিভিন্ন অপশন আছে ওগুলোকে ইউজ করি। তো আমরা এটাই ইউজ করার চেষ্টা করি। ওকে, এই যে এটা হলো তার পজিশন এখান থেকে, এবং সেই সাথে এখান থেকে একটা পজিশন আমরা নিব, একটু এইদিকে স্ন্যাপ করে, এই যে জাস্ট মাউসটাকে জাস্ট ধরে ঘোরানোর চেষ্টা করা, তাহলে সে স্ন্যাপ করছে। ওকে, ভার্টিক্যাল এবং হরাইজন্টালি ডায়ামিটার এইভাবে আমি বের করে দিলাম। ওকে, সার্কেলে ক্লিক করলেই তার ডায়ামিটার সে দেখা দিবে। আর যদি আর্কে ক্লিক করি তাহলে সেটা কি দেখাবে, রেডিয়াস দেখাবে। সে একটা আমি আর্ক তৈরি করি। এখন যদি আমি ডাইমেনশনে যাই তাহলে আর্কের ক্ষেত্রে দেখাবে রেডিয়াস, মানে বাই ডিফল্ট, এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট আর্কের ক্ষেত্রে রেডিয়াস দেখানো হয় আর সার্কেলের ক্ষেত্রে দেখানো হয় ডায়ামিটার। ওকে, এগুলো জিনিস কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে, এগুলো প্রশ্নে আমি দিব আর কি, এই জিনিসগুলো আসবে। তো যাই হোক, তো এই হয়ে গেল একটা ডাইমেনশনের ব্যাপারে আমরা শিখে ফেললাম। এবং
অ্যানোটেশনের এইটুকু জানলেই হবে, এর থেকে এক্সট্রা দরকার নাই আপাতত। এখন নেক্সট আমার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে লেয়ার। লেয়ার কিভাবে কাজ করে? বিভিন্ন রকম টেক্সট, বিভিন্ন রকম সরি টেক্সট না, শুধুমাত্র টেক্সট না, বিভিন্ন রকম ড্রয়িং এলিমেন্ট, ওকে, লাইন হতে পারে, আর্ক হতে পারে, একটা পুরো অবজেক্ট হতে পারে, আলাদা একটা অবজেক্ট, এবং সেই সাথে আবার টেক্সট হতে পারে, ডাইমেনশন হতে পারে। তো বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম এলিমেন্টসকে আমরা বিভিন্ন কালারে বা বিভিন্ন ফর্মে, অ্যাকচুয়ালি এটা কালার থেকে বড় কথা ফর্মে আমি প্রকাশ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা লেয়ার ইউজ করবো। আমি লেয়ারের ব্যাপারে খুব ডিটেল বলতে চাই না অ্যাকচুয়ালি, কারণ লেয়ারের ব্যাপারে পুরো ডিটেল বলতে গেলে পুরো একটি আলাদা ক্লাস নিতে হবে সেটা টোটালি ডিফারেন্ট, সেগুলো আমরা লং কোর্সের ক্ষেত্রে করি। তো ফার্স্টে আমরা লেয়ারের ব্যাপারে যাব, লেয়ার প্রপার্টিজে ক্লিক করবো। এখানে লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ার প্রপার্টিজ। তো লেয়ার প্রপার্টিজে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেয়ারের ব্যাপার আছে। তো অটোক্যাড বাই ডিফল্ট একটা লেয়ার ফলো করে, সেই লেয়ারটা হলো 0, তাই তো। তো এইটা হলো 0 লেয়ার, এখন বর্তমানে সে অ্যাক্টিভেটেড। এখানে এই প্রপার্টিজে লক্ষ্য করবেন, এখানে 0 নামে নেম, নেম হচ্ছে 0, এখানে একটা লেয়ার, এখানে টিক চিহ্ন দিয়ে এখানে অ্যাক্টিভেটেড বোঝাচ্ছে যে এই লেয়ারটা এখন অ্যাক্টিভেটেড। এখন লেয়ারের ভিতরে কি কি থাকে? একটা থাকে হলো লাইন উইথ, লাইন উইথ, তারপরে লাইন টাইপ, মানে এলিমেন্টের টাইপটা কিরকম, সেই সাথে থাকে কালার। এখানে যেই টাইপটা আমি সিলেক্ট করতে যাচ্ছি, সেই টাইপটা আমি ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি বাই ডিফল্ট যেটা দেখাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি নতুন একটা লেয়ার তৈরি করে দেখাবো। তা আমি ফার্স্টে একটা লেয়ার তৈরি করতে হলে যেখানে ক্লিক করতে হবে, এই ক্ষেত্রে লেয়ার প্রপার্টিজে, সেটা হচ্ছে নিউ লেয়ার। নিউ লেয়ারে ক্লিক করলাম, দিয়ে লিখলাম CUSTOM কাস্টম, ওকে। এখন এই লেয়ারে দেখবেন কালার নামে একটা অংশ আছে। আমি যদি এখানে কালারে ক্লিক করি, এখানে আমি বিভিন্ন কালার দিতে পারি। আমি দিলাম একটা গ্রিন, ওকে। লাইন টাইপ, এক্ষেত্রে আমি এখানে বিভিন্ন রকম লাইন টাইপ দিতে পারি। এখানে আমি যদি এখানে ক্লিক করে লোডে ক্লিক করি, তাহলে আমি এখানে দিতে পারি যে ড্যাশড হবে। যদিও ড্যাশটা আসলে বিভিন্ন স্কেলে হয়, অনেক সময় বোঝা যায় না ড্যাশ দিছি কিন্তু দেখা যাচ্ছে ড্যাশ হচ্ছে না, সেক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট হয় যদিও। তো তবুও আমি একটা দিয়ে দেখি, যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে অবশ্যই। তা আমি এখানে সেন্টার দিলাম এবং এখানে লাইন উইডথ দিব। লাইন উইডথ এখানে বিভিন্ন রকম দেওয়া যায়, তবে লাইন উইডথের এফেক্ট বুঝতে হলে আমাদেরকে লাইন উইডথের যে কমান্ডটা আছে সেটা অ্যাক্টিভ রাখতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের লাইন উইডথটা অ্যাক্টিভ আছে। তো এইটুকু দেওয়ার পরে আমি ক্লোজ দিয়ে দিলাম এবং আমার লেয়ার তৈরি করা শেষ। আমার একটা নতুন লেয়ার এখানে দেখবো, আমরা লেয়ার নামে আলাদা একটা লেয়ার সে তৈরি করে ফেলেছে, ওকে। তো এখন আমি কিছু এলিমেন্ট তৈরি করি, যেহেতু দেখেন বাই ডিফল্ট সে এখনো কিন্তু হোয়াইটে আছে, দ্যাট মিনস লেয়ার 0-তে যেটা ডিফল্ট লেয়ার সেটাতে, কারণ আমি এখনো চেঞ্জ করিনি, ওকে। তো আমি এখন 0 এরকম করে সার্কেল রাখছি, তারপরে এখানে আমি লাইন তৈরি করছি, কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ গুড, কোনো প্রবলেম নাই, তৈরি হচ্ছে। এখন আমি চাচ্ছি যে বাকি যে অংশটুকু আমি তৈরি করব, এই অংশটুকু হবে ডিফারেন্ট লেয়ারে। সেটা আমি কিভাবে করতে পারি? এখন আমি এখানে লেয়ারটা চেঞ্জ করে দিয়ে কাস্টম দেব, এবং এখানে আমি আবার লাইন ভিউ করছে এবং সেই সাথে গ্রিনের সাথে লাইনগুলো কি হচ্ছে, ডটেড। দ্যাট মিনস এখানে যেরকম একটা সলিড লাইন তৈরি হয়েছে, এখানে কোনো ডট নাই, কিন্তু এই লাইনগুলো হচ্ছে ডটেড। সো লাইন টাইপ যেহেতু এটা ডটেড এবং কালার যেহেতু গ্রিন, সেহেতু লেয়ারটাও এরকম দেখাচ্ছে। সো এটা আমরা শিখে ফেললাম যে আসলে কিভাবে আসলে লেয়ারের কাজটা করা যাচ্ছে এখানে, তাই তো। এখানে আমি আবারও গ্রিন দিচ্ছি। এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে এক্সিস্টিং কোন লেয়ারকে আমি একটা জিনিস ড্র করে ফেলেছি, কিন্তু আমি ভুল লেয়ার দিয়ে ড্র করেছি। আমি আসলে ওই লেয়ারটা চাচ্ছি, বাকি যে আগে প্রথমে যে পোর্শন গুলো আমি ভুল করে ধরে নেন সে আমি 0 লেয়ারে ড্র করে ফেলেছিলাম, আমি চাচ্ছি সেটাকে আবার কাস্টম লেয়ারে নিয়ে যেতে। তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? খুবই সহজ।
জাস্ট খালি ক্লিক করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করা শেষ। তাকে দেখাচ্ছে এখানে যে এটা 0 লেয়ার তৈরি করা হয়েছিল। সো আমি এটাকে ড্রপ ডাউন করে জাস্ট কাস্টমার ক্লিক করে দেবো, ESC কি প্রেস করে বের হয়ে আসবে, তাহলে সবগুলা লেয়ার কাস্টম। আমি আবার চাচ্ছি যে সবগুলা ডিফল্ট হয়ে যাক, আবার সিলেক্ট করব সবগুলা এবং আমি আবার 0-তে প্রেস ক্লিক করব, সে আবার ডিফল্ট লেয়ারে ফিরে আসবে। এখন লাইন উইথ এর ব্যাপারটা আসলে কি, আমি কি বুঝালাম আসলে, লাইন উইথ বোঝা যাচ্ছে না, লাইনের মানে প্রস্থ যেটা, বা মোটা লাইন চিকন চিকন লাইন, যদি বাংলা ভাষায় বলি মোটা লাইন চিকন লাইন, এটা আসলে বোঝা যাচ্ছে না। সেটা তো এখানে এটাও যেরকম এটাও সেরকম, তাই না? এটা আসলে আপনারা সহজে বুঝতে পারবেন না যে লাইন উইথ চেঞ্জ করছি কিন্তু এফেক্ট হচ্ছে না কোনো রকম। এটা সবারই একটা প্রশ্ন থাকে শুরুর দিকে যে এরকম হচ্ছে না কেন। এখানে আপনাদের অটোক্যাড একটা অপশন আছে কাস্টমাইজেশন, এখানে যাবেন। এই ক্ষেত্রে যাওয়ার পর এখানে একটা অপশন আছে লাইন উইথ, এটাতে চেক করবেন। এটাতে চেক করলে দেখবেন এখানে একটা নতুন প্যানেল অপশন, মানে এই প্যানেলটাতে নতুন একটা অপশন এখানে শো করতেছে, সেটা হলো শো হাইড লাইন উইথ। এটা এখন অফ আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে সেটা অন হয়ে যাবে, এবং লক্ষ্য করেন কুইকলি এই লাইনগুলা একটু ডিপ হয়ে গেল। দ্যাট মিনস এটা এই লাইনগুলোর উইথ একটু বেশি, কারণ আমি তৈরি করলাম কিছুক্ষণ আগে, আমি সেগুলো লাইন উইথ দিয়েছি, একটা লাইন উইথ দিয়েছি, আর এই এই এলিমেন্ট গুলা লাইন উইথ ডিফল্ট যেটা ছিল সেটা। সো এটা খুবই অবভিয়াস যে এটা এখন বোঝা যাচ্ছে যে এটা লাইন উইথটা আসলে কিরকম। আমি যদি আবার এখানে ক্লিক করি শো হাইডে, তাহলে এটা অফ হয়ে যাবে। সো এটা একটু ভিতরের জিনিস, সেই জিনিসটা আসলে অনেকেই পারে না। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং এই অনুযায়ী কাজ করবেন। লাইন উইথ অনেকেই শো করতে পারে না, তো লাইন উইথটা একটু ভিতরে আছে, এখানে কাস্টমাইজেশনে যে অন করে নিয়ে তারপরে কাজ করতে হয়, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই গেল লেয়ারের ব্যাপারটা এবং অন্যান্য যেসব ব্যাপার বললাম লাইন উইথ এবং অন্যান্য সেই জিনিসগুলো। এরপরে আমরা আসবো, লেয়ারের ব্যাপারগুলো তো শেষ, আমরা আসবো ব্লকসে। ব্লকস কিভাবে কাজ করে। এখন লক্ষ্য করেন যে আমাদের যে এর আগের যে ড্রয়িংটা ছিল ফ্লোর প্ল্যান, রাইট, এই ড্রয়িংটা তৈরি করতে সে ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন তা আছে, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল ক্যালকুলেশন তা আছে, কিন্তু এমনিতেই যদি নর্মালি আমি যদি বলি যে আমার সব প্ল্যান রেডি, আমি জাস্ট ড্রয়িংটা করবো, এরকমও যদি কিছু হতো তাহলে এটা তৈরি করতে কতক্ষণ লাগতে পারতো বা কতদিন লাগতে পারতো। একজন প্রফেশনাল অটোক্যাড ইউজারের কাছে এটা খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, যারা একেবারেই প্রফেশনাল। কেন 2-3 ঘন্টার ভিতরে তারা করতে পারবে? এটার কারণ কি? কারণ এখানে তো অনেক কিছু ড্র করতে হচ্ছে, তাই না? সেটা কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ব্লকস এর ইউজ হয়েছে। ব্লকস আমাদের ডেইলি লাইফে যখন আমরা কোনো রকম ড্রয়িং করি, ড্রয়িং গুলোর ভিতরে বিশেষ করে এটা ফ্লোর প্ল্যান টাইপের ড্রয়িং যেগুলো, এবং বিভিন্ন রকম ম্যাপিং ম্যাপ যখন আমরা তৈরি করি, বিভিন্ন রকম ম্যাপ তৈরি করি, সেক্ষেত্রে একই রকম জিনিস অনেকগুলো থাকে। তো দেখা যাচ্ছে যে চেয়ার, এখানে অনেক একই রকম অনেকগুলো চেয়ার আছে, জাস্ট খালি একটু রোটেট করে দেওয়া, একই জিনিসই জাস্ট একটু রোটেট করে দেওয়া। সো এবং কম্পিউটার, এখানে একই জিনিস জাস্ট খালি রোটেট বা মিরর করে করে দেওয়া। তো এই জিনিসগুলো এমন হলে কেমন হয় যে একটা তৈরি করব, তারপরে এটা আমার মেমোরিতে সেভ থাকবে শেপটা, তারপরে আমি জাস্ট মুভ রোটেট এসব ব্যবহার করে করে আমি জাস্ট প্লেস করব, ভালো হয়তো জিনিসটা, তাই না? তো ওই সুবিধাটাই হচ্ছে আপনাকে দিবে ব্লকস। ব্লকস মানে আপনি একটা জিনিস তৈরি করবেন, ওই জিনিসটাকে আপনি বারবার ইউজ করতে যাচ্ছেন, সেটার জন্য আপনি আহ, এই একটা কমান্ড ইউজ করবেন, সেটা হলো ব্লকস মেনলি। এটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই। এখন ফ্রেশ একটা ড্রয়িং আমি এসেছি, ও ফ্রেশ না, সরি, এটা এর আগের ড্রয়িংটা। আমি আর নতুন করে যাই একটা ড্রয়িং এ। ওকে, তো এটা হলো ড্রয়িং ফাইল, একটা নতুন ফাইল ওপেন করেছি। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি রেগুলার একটা সাইজের। ওকে, রেক্ট্যাঙ্গুলার মাঝখানে একটা সার্কেল দিই। ওকে, রেগুলার সাইজ, যে কোনো একটা সাইজ। আমি একটু মাঝখানে ট্রিম অপারেশনও করে দিই, জিনিসটা ভালো লাগে দেখতে। তো সে এটা একটা
সামথিং, আমি নিজেও জানি না কি, ওকে একটা রেক্ট্যাঙ্গেল এবং একটা সার্কেল, তাই তো। এই শেপটা আমার অনেকবার দরকার হবে এই ড্রয়িং এ, এই জিনিসটাকে আমার স্টোর করে রাখতে হবে। তো এটা আমি কিভাবে করতে পারি? ব্লকস দিয়ে। ব্লকসে আমি ফার্স্টে ক্লিক করব যে ক্রিয়েট, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি ব্লকসের একটা নাম দিব। যখন আমি ব্লকস নিয়ে ক্রিয়েট এ ক্লিক করলাম, আমার ব্লকসের একটা নাম থাকবে। তো আমি একটা নাম দিলাম সামথিং, ঠিক আছে, সামথিং নাম, ওকে। এরপরে যেটা আমার খুব দরকার জিনিসটার, সেটা হচ্ছে যে ব্লকের বেস পয়েন্ট। হোয়াটস দ্য বেস পয়েন্ট অফ দিস ব্লক? এখন বেস পয়েন্টটা কি, আমি আপনাদের শেখাতে যাই একটু হালকা মিসলিড করে ফেলেছি, আপনাদেরকে আগে ক্রিয়েটটা দেখানো শুরু করেছি। ক্রিয়েটটা আগে না দেখিয়ে একটা ব্লকের উদাহরণ দিলে মনে হয় একটু ক্লিয়ার হবেন আপনারা। তো আমি একটু জাস্ট রিভার্ট করছি, ওকে। আমি একটু রিভার্ট করে দেখাই ব্লক জিনিসটা কাজ করে কিভাবে, তাহলে আপনাদের ওই অপশনগুলো কিছু অপশন আমি বোঝাতে সুবিধা হবে। এই যে এখানে কিন্তু অনেক ব্লকস অলরেডি তৈরি করা, আমি যেহেতু বললাম। তো আমি যদি এখানে ইনসার্টে যাই, এই যে ব্লকের যে পোর্শনটা, এখানে যদি ইনসার্টে যাই, দেখেন এখানে অলরেডি অনেক কিছু তৈরি করা, চেয়ার, কম্পিউটার, ডেস্ক, এগুলো সে আগে থেকে যে ডিজাইন করেছে সে আগে থেকে তৈরি করে রেখেছে। আমি যখন এই চেয়ারে ক্লিক করব, কিছু জিনিস লক্ষ্য করতে হবে এখানে। ফার্স্ট সেটা হচ্ছে দেখেন চেয়ারটা আমার চেয়ারের একটা পয়েন্ট মাউস পয়েন্টারের সাথে যুক্ত। মাউস পয়েন্টারটা যেখানেই নিয়ে যায়, চেয়ারের ওই পয়েন্টটা মাউস পয়েন্টারের সাথেই থাকে এবং পুরো চেয়ারটা ওইভাবে মুভ করছে, তাই তো। সেটা কি, এই যে লাইনটার মিড পয়েন্টটা, তাই তো। আমি জাস্ট সরাতে পারছি না, তাই তো। এই স্ন্যাপিংটা বা এই পয়েন্টটাকে বলা হয় যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, এটা যারা আপনারা ডিজাইনার হবেন ভবিষ্যতে জেনে রাখবেন, এই টার্মটা আমরা খুব ইউজ করি, সেটা হচ্ছে ইনসারশন পয়েন্ট। ইনসারশন পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে কোনো এলিমেন্টকে আমরা ইনসার্ট করি সেটাকে বলা হয় ইনসারশন পয়েন্ট। আচ্ছা, তো ইনসারশন পয়েন্ট দিয়ে আমরা ইনসার্ট করার জন্য করছি এবং এখানে আমরা ক্লিক করলাম, ওকে। এখন দেখেন কম্পিউটারের ক্ষেত্রে ইনসারশন পয়েন্টটা কোথায়, একটু অন্য জায়গাতে, ঠিক আছে। তো এই যে এই লাইনটার ঠিক মিড পয়েন্টটা ছিল ইনসারশন পয়েন্ট, আমি প্লেস করার পরে আমি দেখাতে পাচ্ছি। এই ইনসারশন পয়েন্টটাকে আমরা ব্লকের ক্রিয়েট মেনুতে বেস পয়েন্ট হিসাবে বলি। দ্যাট মিনস এই যে এখানে আবার চলে আসি, আবার ক্রিয়েটে যাই, দিয়ে আবার লিখি সামথিং। এই যে পিক পয়েন্ট বা বেস পয়েন্ট যেটা সিলেক্ট করতে বলছে, পিক পয়েন্ট, এটাকে আমি ইনসারশন পয়েন্ট হিসাবে সিলেক্ট করবো, যে এই পয়েন্ট আমি যখন ব্লকটাকে ইনসার্ট করব তখন যেন ওই পয়েন্টটাতে মাউস পয়েন্টারটা থাকে। ক্লিক করে দিলাম, ওকে। তো সে বেস পয়েন্ট পেয়ে গেল। এখন সে বলছে অবজেক্ট, সিলেক্ট দ্য অবজেক্ট, যে অবজেক্টটাকে আমরা ব্লক হিসাবে নিব সেই অবজেক্টটাকে সিলেক্ট করো। সো আমি এখানে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম এবং সে আবারও ফিরে আসলো স্ক্রিনে, এবং স্ক্রিনে আমি এখন সিলেক্ট করবো যে আমি এই পুরো জিনিসটাকে ব্লক হিসেবে সিলেক্ট করতে যাচ্ছি, পুরো জিনিসটাকে। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে। একটা হলো এখানে কিন্তু দেখেন একটা ছবি দেখাচ্ছে, প্রিভিউ, ব্লকটার একটা প্রিভিউ দেখাচ্ছে আমাকে ছোট করে। এখানে অবজেক্টসে তিনটা অপশন আছে, একটা হলো রিটেইন, একটা হলো কনভার্ট টু ব্লক, একটা হলো ডিলিট। রিটেইনটা হচ্ছে যদি আমি রিটেইনই দিই তাহলে আমার এই যে যে অবজেক্টটা অলরেডি তৈরি করা আছে, তাই তো, এটা তো একটা অবজেক্ট, তাই তো, একটা রেক্ট্যাঙ্গুলার একটা অংশ বিশেষ এবং একটা সার্কেল দিয়ে একটা অবজেক্ট, তাই তো। এর রিটেইন যদি দিই তাহলে এই পুরো জিনিসটাকে সে যেমন ছিল তেমনই রেখে দিবে, কোনো রকম চেঞ্জ করবে না, যেমন ছিল তেমনই রেখে দিবে। জাস্ট ব্লকের যে তার যে মেমোরি, ঠিক আছে, ওই মেমোরিতে সে এটাকে এই শেপটাকে জাস্ট কপি করে নেবে ব্লক হিসেবে, তাই তো। এটাই সে করবে। তো রিটেইন দিলে তাই করবে, মানে যেমন ছিল তেমনই থাকবে, আমি এখানে কোনো চেঞ্জ পাবো না, তাই তো। আমি যদি কনভার্ট টু ব্লক দিই
তাহলে করবো কি, এই যে বর্তমানে যে অবজেক্টটা আছে সেই জিনিসটাকে সে ব্লক হিসাবে দেখাবে। এখন ব্লকের একটা বৈশিষ্ট্য কি আমি একটু যদি বলি, ব্লকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পুরো অবজেক্টটাকে মানে পুরো যে দুই তিনটা এলিমেন্টকে আমি ক্লিক করেছি, এখানে কিন্তু সার্কেল একটা আলাদা এলিমেন্ট ছিল, সিলেকশনের সময় আপনারা দেখেছেন। রেক্ট্যাঙ্গেল কিন্তু আলাদা একটা অবজেক্ট ছিল, সিলেকশনের সময় আপনারা দেখলেন। কিন্তু ব্লকের ক্ষেত্রে যখন এটা ব্লকে কনভার্ট হয়ে যাবে তখন পুরো জিনিসটাকে সে একটা অবজেক্ট হিসেবে দেখাবে। এবং সিলেকশনের ব্যাপারটা তো আমি সবসময় বলেছি এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। সো এটা একটা ব্যাপার যে যখন আমি কনভার্ট টু ব্লক দিব তখন সে পুরো জিনিসটাকে ব্লকে কনভার্ট করে ফেলবে। মানে আগে যে জিনিসটা ছিল অবশ্যই ব্লকের যেটা মেমোরি সেটা তো স্টোর হবেই, সেই সাথে বর্তমানে যে জিনিসটা আঁকানো আছে এই জিনিসটাকেও সে ব্লক হিসেবে কনভার্ট করে ফেলবে। আর ডিলিট যদি দিই তার মানে সে এটাকে ডিলিট করে দিবে এবং মেমোরিতে এই শেপটাকে ব্লক হিসেবে রেখে দিবে। তো যে কোনো একটা অপশন আমরা সিলেক্ট করতে পারি। তো আমি কনভার্ট টু ব্লক দিলাম এবং দেখি যে আসলে কিভাবে কি হয়। এপাশে যে অপশনগুলো আছে বিহেভিয়ারে, এগুলা একটু অ্যাডভান্স জিনিস, এগুলো জিনিসকে আমরা আপাতত দেখবো না, বেসিকটুকুই আমরা দেখি ব্লকের, এবং এইটুকু দিয়ে ওকে দিলাম। যখনই আমি ওকে দিলাম এটাকে তো সে ব্লকে কনভার্ট করে ফেলছে। তো আমরা এখন দেখি যে তার সিলেকশনের আচরণটা কিরকম হয়। আমরা যখন সিলেকশনে ক্লিক করলাম বা মাউসটা জাস্ট হভার করলাম তার উপরে, দেখা যাচ্ছে যে পুরো জিনিসটাকে সে একসাথে সিলেক্ট করছে। কিন্তু এর আগে কিন্তু তা ছিল না, এর আগে কিন্তু সার্কেলটা আলাদা ছিল, রেক্ট্যাঙ্গেলটা আলাদা ছিল। এবং ক্লিক করার পরে লক্ষ্য করেন যে তার একটা পয়েন্ট মানে ইনসারশন পয়েন্টে সে একটা ডট দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে তার ইনসারশন পয়েন্ট। আচ্ছা, এখন আমি যখন ইনসার্ট ব্লকে যখন এখানে ক্লিক করব ইনসার্ট ব্লক, তখন সে আমাকে এই সামথিং ব্লকটা সে দেখাচ্ছে। দ্যাট মিনস আমার ব্লকটা তৈরি হয়ে গিয়েছে এবং এখানে স্টোর আছে, এটাকে আমি যত খুশি যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারি। আমি সামথিং এ ক্লিক করলাম, ক্লিক করার পর লক্ষ্য করেন আমার মাউস পয়েন্টারটা এখন কোথায়, মাউসটা সার্কেলের সেন্টারে স্ন্যাপ হয়ে আছে। দ্যাট মিনস আমার ইনসারশন পয়েন্ট হিসাবে আমি যে বেস পয়েন্ট বা ইনসারশন পয়েন্ট হিসাবে যেটা দিয়েছি এক্স্যাক্টলি ওই পয়েন্টটাকেই সে ধরেছে। দ্যাট মিনস ওই সার্কেলের সেন্টার। এইভাবে আর কি আমরা যতবার ইচ্ছা ততবার একই জিনিস বারবার তৈরি না করে বারবার জাস্ট ক্লিক করে করে আমি তাকে আনতে পারি। সরি। তো এই গেল হচ্ছে ব্লকের ব্যাপারে, এবং আপনারা শিখে ফেললেন ব্লকটা আসলে কিভাবে কাজ করে এবং ব্লকটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। আরেকটা জিনিস জাস্ট দেখাবো, তারপরে আমাদের আজকের সেশন এর টেকনিক্যাল কথাগুলো শেষ প্রায়, এবং অটোক্যাডের ট্রেনিংও শেষ হয়ে যাবে আজকে। সামনের দিন থেকে আমরা অবশ্যই সলিড ওয়ার্কস ধরবো। লাস্ট যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে এডিট ব্লক। এখন সে ব্লক তৈরি করলেন, আর একটা মজার ব্যাপার আছে, ব্লক কিন্তু আমরা খালি তৈরি করতে পারি, মানে তৈরি করে ইনসার্ট করতে পারি। একটা জিনিস বারবার তৈরি ড্র করতে হবে না, সেই জন্য আমরা বারবার ইনসার্ট করতে পারতেছি, সেটা কিন্তু একটা সুবিধা। আরেকটা বড় সুবিধা হচ্ছে ব্লকের, ধরে নেন আপনি একটা ড্রয়িং এ অনেকগুলো এরকম ধরনের জিনিস তৈরি করেছেন, রাইট? এখন আমি একটু অন্যভাবে মানে মেইন যে এটা এখানেই উদাহরণটা দিচ্ছে, এখানে আমার অনেকগুলা তৈরি করা হয়ে গেছে, তাই না? প্লেস করতেও কিন্তু কম সময় লাগে না, তাই না? প্লেস করতেও কিন্তু কম সময় লাগে নাই জিনিসগুলোকে, এই চেয়ার গুলাকে বা ফোন গুলাকে বা কম্পিউটার গুলাকে। এখন আমার বস বলল যে না, আসলে আপনি এই চেয়ার গুলার সাথে মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন, একটা লাইন টেনে দিবেন চেয়ার গুলার সাথে, যেন চেয়ার গুলাকে দেখতে মানে সবগুলো চেয়ারই দেখতে একই রকম হয় এবং সবগুলো চেয়ারই যেন এরকম একটা লাইনটা থাকে। তাহলে কি করব, আমি আবার সবগুলো চেয়ার ডিলিট করে দিয়ে নতুন করে চেয়ার তৈরি করব? মানে সরি, নতুন করে চেয়ার তো তৈরি করব না, ব্লক ইনসার্ট করব নতুন করে না, আমি জাস্ট এই ব্লকটাকেই চেঞ্জ করে দিব, এডিট করব, তাহলেই হচ্ছে জিনিসটা সবগুলো চেয়ার একই রকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমরা ক্যাড সফটওয়্যার ইউজ করি, যেন সহজে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি। কারণ একটা ডিজাইন যখন ফাইনাল হয়, সরি টু সে সবাইকেই এটা একটা হতাশার একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ডিজাইন কখনোই একবার কমপ্লিট হয়ে গেলে সেটা ফাইনাল হয় না, সেটাকে অনেকবার রিভাইজ করা হয়।
অনেকবার সেটাকে চেঞ্জ করা হয়। এমনও হয় যে প্রথমে যেটা কমপ্লিট করা হয়েছে যে জিনিসটা, সেটা থেকে টোটালি আলাদা একটা জিনিস ফাইনাল হচ্ছে, এতবার চেঞ্জ হয়। সো ডিজাইন সফটওয়্যারকে অনেক চেঞ্জেবল হতে হয়, তাকে অনেক মানে র্যাপিডলি চেঞ্জ করা দরকার, মানে ক্যাপাবিলিটি থাকতে হয়। তো এখন আমি চাচ্ছি যে এটাকে চেঞ্জ করব কিভাবে। এখানে একটা অপশন আছে ব্লকের উপরে, সেটা হচ্ছে ব্লক এডিটর। এখানে ক্লিক করার পরে আমি দেখতেছি অনেকগুলো ব্লক, যেহেতু এই ড্রয়িং এ অনেকগুলো ব্লক, সেটা তো বলেছি আপনাদের। চেয়ার 7 এটাতেই তো আমরা চেঞ্জ করতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করে ওকে দিলাম। সে একটা নতুন উইন্ডো ওপেন করলো এবং এই উইন্ডোতে আমি জিনিসগুলোকে খুব সহজেই চেঞ্জ করতে পারবো, এখানে ব্লকটাকে আমি সহজেই চেঞ্জ করতে পারবো। তো এই উইন্ডোটাতে, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট উইন্ডো, এটা কিন্তু আগের যে ড্রয়িং স্পেস সেটা কিন্তু না, এটা কিন্তু নতুন একটা ড্রয়িং স্পেস। ওকে, এখানে আমি যদি হোমে যাই, যদি আমি যদি আলাদা একটা চেঞ্জ আনতে চাই, যে এখান থেকে এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত আলাদা একটা লাইন হবে, হ্যাঁ, আমি যদি আরো কিছু চাই যে এখানে আরো কিছু চেঞ্জ, সে আমার বস আরো কিছু চেঞ্জ বলেছে যে এই জায়গাটাতে একটা ছোট্ট একটা সার্কেল থাকবে এবং এই সার্কেলটা এরকম করে ট্রিম অবস্থায় থাকবে, এরকম ট্রিম অবস্থায় থাকবে। হুম, এই টোটাল যত চেঞ্জ করা দরকার সব চেঞ্জ আমি করলাম, করার পরে জাস্ট ক্লোজ ব্লক এডিটর দেব। সে বলছে দ্য চেঞ্জেস ইউ মেড হ্যাভ নট বিন সেভড, উড ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি এটা সেভ করতে চাও? সেভ। ফলস্বরূপ একটা ব্লিঙ্কও দেওয়া লাগলো না, মানে একটা আই ব্লিঙ্কও দেওয়া লাগলো না, জাস্ট সব চেয়ার এখানে যা কিছু ছিল সব কিছু চেঞ্জ হয়ে গেল। আমার নতুন করে কিছু প্রেস করতে হচ্ছে না, আমাকে নতুন করে কোনো কিছু মানে টাইম নিতে হচ্ছে না যে আমার আলাদা করে আবার প্লেস করতে হবে, তৈরি করতে হবে, ব্লক হিসাবে করতে হবে, রেকগনাইজ করাতে হবে, কিচ্ছু করতে হচ্ছে না, সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আসলে, আমাদের কোনো একটা প্ল্যান বা বড় কোনো ম্যাপ যখন আমরা চেঞ্জ করতে চাই, তখন এই ধরনের ব্যাপারগুলো আসলে করা খুবই গুরুত্বপূর্ণ। তো ব্লক এডিটর এর কাজ আসলে আমরা অনেক করে থাকি এবং এটা একটা আশীর্বাদ বলা যায় একরকম। তো এই ছিল আর কি আমাদের সিলেবাস আজকের মতো আর কি। এবং এই এই সিলেবাসের ভিতরে আর কি আমাদের এক্সাম হবে, মানে গত 2 দিন এবং আজকে এই কয়েকদিনের যে সিলেবাস ছিল এর উপরই আমাদের এক্সাম হবে সামনের দিন, এবং সামনের দিন না সরি, লাস্টে আর কি। এবং সামনের দিন থেকে আমরা সলিড ওয়ার্কস এর উপরে কোর্স শুরু করব। এবং এই তো, তো ধন্যবাদ সবাইকে। আমি আবার চলে যাচ্ছি এখন আমাদের হোস্টের কাছে। হোস্ট। অসংখ্য ধন্যবাদ জনাব মুশির রাশিদ স্যারকে এত সুন্দর করে আজকে টপিকটি প্রেজেন্ট করার জন্য। এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, আপনারা আরো কোনো প্রশ্ন থাকলে এখন চ্যাট বক্সে করতে পারবেন আর হ্যান্ড রেজ করে করতে পারবেন। প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আচ্ছা, তো আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, although I have put the product and license key given in the cracked folder, the software fails to run and go into the interface. How should I solve this? স্যার যদি এটা বুঝবেন। আমি বুঝি নাই প্রশ্নটা আরেকবার। Although I have put the product and license key even in the cracked folder, the software fails to run and go into the interface. How should I solve this? আচ্ছা, প্রোডাক্ট কি এবং ক্র্যাকিং এর ব্যাপারগুলো, তাই তো? আমি এটা আপনাকে সাজেস্ট করব, অ্যাকচুয়ালি আই এম নট অথরাইজড টু সে অ্যাবাউট ক্র্যাক অপশনস। আপনাকে আমি সাজেস্ট করব আপনি ইউটিউব দেখে জিনিসটা করে নেবেন প্লিজ।
এটা খুবই সহজ, এটা কঠিন কিছু না, জাস্ট খালি কিছু কাজ ফলো করলেই হয়। অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনি ইউটিউবে প্লিজ একটু সার্চ দিবেন তাহলেই হবে। আরেকজন লিখেছেন দ্বিতীয় দিনের পিপিটি এবং ও মিটিং আচ্ছা আচ্ছা, ইয়েস, দ্বিতীয় দিনের পিপিটিটা দেওয়া হয় নাই মনে হয়, তো দ্বিতীয় দিনের পিপিটি দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। একজন এমডি হাসিবুর রহমান কোশ্চেন করেছেন, ইট উড বি বেটার ইফ দেয়ার রেকর্ডিংস আর প্রোভাইডেড বিফোর দ্য এক্সাম স্টার্টস। আপনাদেরকে ভিডিওগুলো রাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন, প্রতিটা সেশনের ভিডিও আমরা রাতের মধ্যে চেষ্টা করে আপলোড দেওয়ার জন্য। আপনি ইউটিউব চ্যানেলটা চেক করবেন, IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। আরেকজন এমডি আশিকুর রহমান লিখেছেন, ডে 2 এর মিটিং সেশনটা আপলোড করা হয়নি, শুধু ক্লাসটা আপলোড করা হয়েছে। এই প্রশ্নের উত্তরটা আমাদের জনাব চেয়ারপারসন স্যার দিবেন। রাফিদ আহমেদ লিখেছেন, I have missed the second session but watched it from YouTube. Will it affect the course completion in any way? এই প্রশ্নটাও চেয়ার ভাই দিবে। একজন রেইজ হ্যান্ড করেছেন মনে হয়। কেউ হ্যান্ড রেজ করে থাকলে আপনি আনমিউট করে প্রশ্নটা বলতে পারেন। ভুলবশত করছিল মনে হয়। আচ্ছা, কন্টিনিউ, সমস্যা নেই। আর আরুণা লিখেছেন, হাউ ডু ইউ রোটেট আ ব্লক? হাউ ডু ইউ রোটেট এ ব্লক, এটা আমরা কতদিনই শিখেছি, যে কোনো জিনিসকে রোটেট করতে হলে রোটেট কমান্ড ইউজ করতে হয়। রোটেট কমান্ডে ক্লিক করব, এটা যেরকম একটা ব্লক, এটাকে আমরা রোটেট কমান্ডে ক্লিক করে জাস্ট সিলেক্ট করব, এন্টার দিব, যে পয়েন্ট বরাবর রোটেট করতে চাই সে বেস পয়েন্টে ক্লিক করব, তারপরে আমরা জাস্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই সেটা দিয়ে দিব, 90 ডিগ্রি, 45, 60, হোয়াটএভার। আমি 60 ডিগ্রি দিলাম, সে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিল। সো গতদিনের ক্লাসটা একটু দেখতে হবে, তাহলে এই জিনিসগুলো সহজে আপনি ওভারকাম করতে পারবেন যে কিভাবে আসলে করে জিনিসগুলো। নেক্সট, এমডি আশিকুর রহমান লিখেছেন, স্যার আজকে যেহেতু অটোক্যাডের শেষ দিন, এই শর্ট কোর্সের পর নিজের ক্যাড স্কিল ডেভেলপ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, এই বিষয়ে যদি একটা গাইডলাইন দিতেন। একটাই পদক্ষেপ, একটাই গাইডলাইন, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস। প্রচুর প্র্যাকটিস করতে হবে, যে জিনিসগুলো আপনাদের শেখানো হয়েছে এই জিনিসগুলো অলরেডি একজন ক্যাড অ্যাসোসিয়েট হতে যে পরিমাণ ব্যাপার জানতে হয়, মোটামুটি সবকিছুই জানিয়ে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি প্রফেশনাল না, আমি বলবো অ্যাসোসিয়েট লেভেলে যেটুকু জানতে হয় এটুকু মোটামুটি সবই কভার করা হয়েছে। সো অবশ্যই এই জিনিসগুলোকে বারবার চর্চা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। নট দ্যাট আপনি আপনাকে কোনো একটা প্র্যাকটিস দিব আপনি করবেন, সেটা না। আপনি গুগলে খুঁজবেন যে আপনি কি কি ড্রয়িং পাওয়া যায়, অর্থোগ্রাফিক প্রজেকশন লেখে সার্চ দিবেন, অনেক রকম ড্রয়িং পাবেন, এবং সেই ড্রয়িং গুলা আপনি অটোক্যাডে করার চেষ্টা করবেন। তো এরকম আপনি প্র্যাকটিস করতে থাকবেন অবশ্যই টুলস গুলাকে, তাহলেই আপনি ভালো করতে পারবেন। এবং পরবর্তীতে আরো ভালো করার জন্য আমি বলবো সেলফ টট যদি হয়ে থাকেন, যে নিজে নিজে শিখবেন, তাহলে তো অবশ্যই টুলস ওয়াইজ আগাতে হবে এবং প্রজেক্ট গুলোতে কন্ট্রিবিউট করার চেষ্টা করতে হবে। আর যদি চান যে একটা ভেরিফাইড কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখতে, তাহলে অবশ্যই ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারেন। বাংলাদেশে অলরেডি অটোডেস্ক সার্টিফাইড ট্রেনিং সেন্টারও আছে, অটোডেস্ক গ্রুপ নেটওয়ার্ক আছে বাংলাদেশে। তো অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই ট্রেনিং করতে পারেন তাদের কাছে। এবং আশা করি IEEE ভবিষ্যতে লং কোর্স আয়োজন করতে পারে, যদি আমরা আয়োজন করতে পারি আর কি ভবিষ্যতে, তাহলে অবশ্যই ভালো কিছু হবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর সিনথি লিখেছেন, আমি গত ক্লাস এবং আজকের ক্লাসের লিংক পাইনি, ইমেল আসেনি। এটা হয়তোবা
আপনার ইমেল দেওয়াতে অথবা কোনো ভুল হয়ে থাকে বা ইমেল সেজন্য যায়নি, অথবা আপনি স্প্যাম বক্সও চেক করতে পারেন যদি সেখানে যায়। ওকে, আচ্ছা, ফয়জুন নেসা নাইমা লিখেছেন, আনব্লক কিভাবে করতে হয়? আনব্লক করা তো খুবই সহজ। সেটিংসে যাবেন, আনব্লকে ক্লিক করবেন, যাকে আনব্লক করতে চান সিলেক্ট করবেন, দেন আনব্লক করবেন। না না, আসলে তা না, ফান করলাম। এটা অ্যাকচুয়ালি আনব্লক করার জন্য আমরা একটা অপশন ইউজ করি, সেটা হচ্ছে এক্সপ্লোড। এক্সপ্লোড এই অপশনে ক্লিক করবেন এবং অবশ্যই ক্লিক করার পরে যে ব্লকটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই ব্লকটা সিলেক্ট করবেন, এন্টার দিবেন, ব্যাস এটাকে আনব্লক করা হয়ে গেল। এখন এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট হিসেবে সে দেখাচ্ছে। নেক্সট। খায়রুল লিখেছেন, এক্সামের রেজাল্টের ভিত্তিতে কি সার্টিফিকেট দেয়া হবে? এক্সামে পাস এবং ফেল এই দুটো অপশন থাকবে। যারা পাস করবেন তারা অবশ্যই সার্টিফিকেট পাবেন, যারা ফেল করবেন তাদের আবারও এক্সাম দেওয়ার একটা উপায় থাকবে, তাদেরকে আবারও এক্সাম দিতে হবে যদি আপনারা সার্টিফিকেট পেতে চান। Thank you. তানজিদ আল তাজিম লিখেছেন, হোয়েন উইল আওয়ার এক্সাম হেল্ড? এটা আমাদের কোর্স শেষ হওয়ার পরে আপনাদেরকে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে কবে এক্সাম হবে। আচ্ছা, এমডি শায়েদ হাসান লিখেছেন, অটোক্যাডে ইলেকট্রিক্যাল রাইটিং এর জন্য কি এক্সট্রা কিছু জানা লাগে, না এই বেসিক দিয়েই কভার করা যায়? ওয়ারিং, ইলেকট্রিক্যাল ওয়ারিং এর জন্য আপনাকে আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম যে কিছু জিনিস আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে যেন আপনারা ইলেকট্রিক্যালের কাজগুলো করতে পারেন। তার ভিতরে লেয়ার লেয়ার আপনাদেরকে দেখায় দেওয়া হলো যে লেয়ার কিভাবে কাজ করে, এবং ব্লক ব্লক কিভাবে কাজ করে এই জিনিসটা আজকেই দেখায় দেওয়া হলো, লেয়ারও দেখায় দেওয়া হয়েছে। এছাড়াও ওয়ারিং এর জন্য লাইন বা আর্ক যেসব জিনিস তৈরি করা এবং সেই সাথে ট্রিম করা সেই জিনিসগুলোকে, প্রিলিমিনারি যে জিনিসগুলো দরকার, এবং পজিশনিং এর জন্য মুভ রোটেট এসব ইউজ করা, এবং দেখা যাচ্ছে সিমেট্রিক্যাল কিছু জায়গা থাকে সেই জায়গাগুলোর জন্য মিরর ইউজ করা, এই সবগুলো জিনিসই আপনাদেরকে দেখায় দেওয়া হয়েছে। সো মোটামুটি আপনি প্রাইমারি কিছু ওয়্যারিং এর কাজ করতে পারেন, এবং সেই সাথে আরো অ্যাডভান্স কিছু টেকনিক আছে, সেটা তো অবশ্যই ওয়্যারিং এর জন্য অ্যাডভান্স কিছু টেকনিক থাকেই, সেই জিনিসগুলো আবার ডিফারেন্ট, কিন্তু মানে প্রিলিমিনারি আপনি যেসব কাজ সেই কাজগুলো অবশ্যই শিখে ফেলেছেন অলরেডি। থ্যাংক ইউ ভাই। এমডি হাসিবুর রহমান লিখেছেন, could we get instructor sir's email ID so that we can ask questions directly through email? আমি চ্যাট বক্সে এখনই লিখে দিচ্ছি আমার ইমেলটা। নেক্সট কোশ্চেন। শায়দ তানভীর আসাদ লিখেছেন, I have missed the feedback from 1 and 2 class. Will any issue with my certification? এটা আপনাদেরকে আমাদের চেয়ার ভাই বলবেন। তারপরে এমডি ইসরাফিল লিখেছেন, এক্সাম কি থিওরিটিক্যাল হবে? এক্সাম যদি ভাই বলতে। মেইনলি অবজেক্টিভ টাইপ হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেনের উপরে এক্সামটা হবে, হয়তো বা দুই একটা এক্সারসাইজ থাকতে পারে, নট শিওর অ্যাবাউট দ্যাট, থাকতেও পারে। তো অবশ্যই প্র্যাকটিস করবেন আপনারা অটোক্যাডটা, যেন থাকে কিছু করতে দিলে যেন আপনারা করতে পারবেন, এরকম যেটুকু শিখেছে এর ভিতরেই থাকবে অবশ্যই। সো অবশ্যই এরকম ধরনের জিনিসই থাকবে আর কি। নেক্সট। এমডি শাহরিয়ার তানভীর লিখেছেন, এক্সাম প্রসেসটা নিয়ে বললে ভালো হতো। এটাই তো মেইনলি অবজেক্টিভ টাইপ এবং দু একটা এক্সারসাইজ থাকতে পারে। হাউ টু বিকাম, তানভীর আহসান লিখেছেন, হাউ টু বিকাম অটোক্যাড অ্যান্ড সলিডওয়ার্কস সার্টিফাইড, প্লিজ কন্ডাক্ট এ সিজন অ্যাবাউট ইট। ওরে বাবা, এটা বিশাল বড় একটা জিনিস জিজ্ঞেস করেছেন। এটার জন্য আমাদের কমপক্ষে হলো 2 ঘন্টার একটা সেশন আয়োজন করতে হবে অ্যাকচুয়ালি। ইটস আ লং প্রসেস অ্যাকচুয়ালি। সো এটাই আর কি। নেক্সট। মুসাব্বির সাকিব লিখেছেন, অ্যাডভান্স অটোক্যাড কোর্স করার জন্য কোনো সাজেশন দিবেন প্লিজ? অ্যাডভান্সড অটোক্যাড কোর্সের জন্য
বাংলাদেশে কিছু এটিসি আছে, আমি তো অলরেডি বলেছি, অটোডেস্ক টেস্টিং সেন্টার, এবং এছাড়াও কিছু ট্রেনিং সেন্টার আছে যারা হচ্ছে অটোক্যাড এর কোর্স নেয়। তো ট্রেনিং সেন্টার গুলোতে শিখতে পারেন অবশ্যই, ভালো ট্রেনিং সেন্টার যারা সার্টিফাইড ট্রেনার দিয়ে শেখে। অ্যাকচুয়ালি অটোক্যাডের ট্রেনিং সেন্টার এবং ট্রেনার বাংলাদেশে বহুত, কিন্তু অ্যাকচুয়ালি সার্টিফাইড অটোডেস্ক সার্টিফাইড ট্রেনার খুবই কম, খুবই নগণ্য। সো এরকম অটোডেস্ক সার্টিফাইড মানুষের কাছ থেকে অবশ্যই শেখার চেষ্টা করবেন। এরকম অনেকেই আছে দেশে যারা সার্টিফাইড অটোকেডে, এবং তারা অ্যাকচুয়ালি ভালোভাবে ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড, তারা জানে যে এক্স্যাক্টলি কিভাবে সফটওয়্যারটাতে কাজ করতে হয়। সো এই জিনিসটা একটা ব্যাপার। তো এটাই আর কি। এমডি লিমন ভুইয়ান লিখেছেন, ক্লাস ভিডিও গুলা কি দেওয়া হবে? হ্যাঁ, এগুলা আপনি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, আর আলামিন হোসেন লিখেছেন, ভার্সিটি লেভেলের জন্য এই শর্ট কোর্স কি যথেষ্ট যদি ক্যাডের প্রফেশনাল হতে না চাই? অবশ্যই ভার্সিটি লেভেলে দেশে যতগুলো ভার্সিটি আছে সবাই যে সিলেবাস ফলো করে ক্যাডের জন্য, সেটার থেকে মোর দেন এনাফ দেখানো হয়েছে এই কোর্সে অ্যাকচুয়ালি। এবং ভার্সিটি লেভেলে এইটুকু জানা থাকলেই চলবে, মানে মোর দেন এনাফ দেখানো হয়েছে যেহেতু, অবশ্যই এইটুকু জানলেই চলবে। তবে অবশ্যই আমি চেষ্টা করব, মানে আপনাদেরকে উৎসাহিত করব, যদি আপনারা এইটুকুতে যদি প্রফিসিয়েন্সি পেয়ে যান তাহলে কেন বসে থাকবেন, আপনারা আরো শিখবেন, তাই না? এটা তো মানে শেখার শেষ নাই। অ্যাকচুয়ালি আমিও বলবো না যে আমি অটোক্যাড পুরোটুকু জানি, 100% জানি, এটা তো কখনোই বলতে পারি না। অনেক কিছু আছে এখানে, অনেক কিছু, শেষ নাই। তো অবশ্যই আপনারা শিখতে থাকবেন। যদি আপনার প্রফিসিয়েন্সি যেটুকু শিখিয়েছি এটুকুর উপরে পেয়ে যান যে আমি এটুকু প্রফিসিয়েন্সি পেয়ে গেছি, সো অবশ্যই আপনারা আরো শিখবেন। এই তো। তানবীর আহসান লিখেছেন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন 3D মডেলিং এন্ড প্রোডাক্ট ডিজাইন? মডেলিং জিনিসটা অ্যাকচুয়ালি যে একটা 3D শেপ বানালাম, সেটা হলো 3D মডেলিং। যেমন আপনি এটার ভিতরে অনেক কিছু ইনক্লুডেড 3D মডেলিং এর ভিতরে। যেমন আপনি মিনিয়ন্স দেখতেছেন, মিনিয়ন্স একটা মুভি, রাইট? তো ওখানে 3D অ্যানিমেটেড বিভিন্ন শেপ, বিভিন্ন ক্যারেক্টার দেখানো হচ্ছে, ওগুলা কি একটা 3D মডেল? তো ওটা একটা ব্যাপার। সেই সাথে আবার দেখা যাচ্ছে যে আপনি টিভিতে অ্যাডভার্টাইজ দেখতেছেন, অ্যাডভার্টাইজেও বিভিন্ন রকম 3D মডেল দেয়, সেটাও একটা 3D মডেল। আবার দেখা যাচ্ছে যে আমি নিজে কিছু মডেলিং করতেছি, যে জিনিসটাকে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে তৈরি করা হচ্ছে, তাই না? 3D মডেল, সেটাও কিন্তু একটা মডেল। তো 3D মডেল সবকিছুই, যেটাই 3D সেটাই 3D মডেল। যেটা কম্পিউটার গ্রাফিক্সে 3D দেখা যাচ্ছে, 3 ডাইমেনশনাল, সব দিকে রোটেট করে দেখানো যায়, এরকম ঘুরে ঘুরে দেখানো যাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে 3D মডেল। কিন্তু প্রোডাক্ট ডিজাইনটা অ্যাকচুয়ালি একটা বিশেষ ধরনের টেকনিক, অ্যাকচুয়ালি আমি বলবো, যেটা দিয়ে আমরা শুধুমাত্র একটা 3D মডেল না, এটাকে মানে ইউজার যেন ইউজ করতে পারে, সেই সাথে যেন ম্যানুফ্যাকচার করা যায়, এবং আরো অন্যান্য অনেক কম্পিউটার যেসব ডাটা আছে সেই জিনিসগুলো ইউজ করে আমরা যেন এটাকে বাস্তব জীবনে আসলে রূপ দিতে পারি এবং অর্থবহ ভাবে রূপ দিতে পারি। এই ধরনের চিন্তা ভাবনা করে যে 3D ডিজাইনটা করছি, বা 2D ডিজাইনও বলতে পারেন, অনেক ক্ষেত্রে 2D ডিজাইনও করি আমরা। তো এটাই হলো প্রোডাক্ট ডিজাইনের মেইন ব্যাপারটা, যে আমরা 3D বা 2D দিয়ে এরকম ধরনের কিছু একটা তৈরি করি। নেক্সট। মাসবা উদ্দিন তোহা লিখেছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অটোক্যাড ইম্পর্টেন্স কেমন? অনেক বেশি, অনেক। আপনি যদি নতুন কিছু তৈরি করতে চান তাহলে আপনার যেই ডিজাইন ফিল্ডে, মানে যেই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করেন বা সায়েন্সের যে কোনো ফিল্ডেই পড়াশোনা করেন, আপনাকে ডিজাইনে আসতেই হবে, আপনাকে আসতেই হবে। সো ডিজাইনে আসতে গেলে আপনাকে যে কোনো একটা ডিজাইন সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, সেটা হতে পারে অটোক্যাড, সেটা হতে পারে অন্য কিছু, বাট অটোক্যাড একটা ভালো ডিজাইন সফটওয়্যার। সো আপনি ডিজাইনে অটোক্যাডটা চুজ করতে পারেন, কিন্তু আপনাকে ডিজাইন ফিল্ডে আসতে হবে। নতুন কিছু বানাতে গেলে আপনাকে ডিজাইন করতে হবে, এটা হচ্ছে একটা মাস্ট ব্যাপার। সেটা আপনি যে ফিল্ডেই হন, সায়েন্টিফিক, ইঞ্জিনিয়ারিং, যে কোনো ফিল্ডেই হন, আপনাকে করতেই হবে এটা। আর কারোর কোনো কোয়েশ্চেন নাই? একজন করেছেন ওবাইদ বিন সুফিয়ান, ক্যান ইউ প্রোভাইড দ্য ফিডব্যাক ফ্রম মি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ,
ফিডব্যাক ফর্মটা দিয়ে দেওয়া হবে, আপনি টেনশন করেন না। ওকে। আর কারোর মনে হয় তেমন কোশ্চেন নাই। হুম। সামনে আগাই। ধন্যবাদ সবাইকে। এবার আমি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চে এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি RUSBC এর চেয়ারপারসন জনাব MD সাবির হোসেন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাসুম। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে মশিউর রহমান ভাইকে ধন্যবাদ আজকে এই সেশনটির জন্য। আমাদের কাছে বেশ কিছু কোশ্চেন এসেছে আসলে, যেগুলোর মধ্যে হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেওয়ার কথাটা। তো আসলে আমি এটা নিয়ে একটু পরিষ্কারভাবে বলতে চাই যে হচ্ছে আমাদের আসলে অফিসিয়াল যে সিস্টেমটা ছিল ওইখানে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও দেবো সেরকম কিছু ছিল না, বাট আপনাদের বিভিন্ন রকম রিকোয়েস্টের কারণে আমরা করছি। আর তাছাড়া আমাদের যারা আমরা এখন স্টুডেন্ট আপনারা জানেন সবাই, আমরা আমাদের মাঝে অনেকেই যারা অর্গানাইজিং টিম আছে তাদের অনেকের এক্সাম চলছে, আর এক্সামের মধ্যে থেকে কিন্তু আমরা সেশনগুলো অর্গানাইজ করছি। তো আই থিঙ্ক যে আপনাদেরকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে হচ্ছে আপনারা জুমে থেকেই ক্লাসগুলো শিখবেন, কারণ আই থিঙ্ক যে এটা হচ্ছে ইফেক্টিভ হবে। কেননা যে এখানে যেরকম ভাইয়ের কাছ থেকে আমরা সরাসরি জানতে পারছি, বিভিন্ন রকম কোশ্চেন করতে পারছি, আর শেখা একটা সুবর্ণ সুযোগ আছে। রেকর্ড ফাইলটাতে যা শুধু প্র্যাকটিস করতে পারবো, বাট শেখার সেরকম ভাবে আই থিঙ্ক যে খুব একটা ইয়ে নেই আর কি। আর তাছাড়া অনেকে কোশ্চেন করছে এক্সামের সার্টিফিকেটটা কিভাবে হবে, মানে সার্টিফিকেট কিভাবে প্রদান করা হবে। সার্টিফিকেটের পুরো সিস্টেমটাই মূলত হচ্ছে এক্সামের উপর নির্ভর করবে। আমাদের শ্রদ্ধেয় ট্রেনার যেভাবে কোশ্চেন প্যাটার্ন করবেন সেভাবেই হবে, ওটার উপর নির্ভর করবে সার্টিফিকেটের ব্যাপারটা। আর এই ক্ষেত্রে আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, যেমন ফিডব্যাক ফর্ম নিয়ে অনেকে কোশ্চেন করেছেন, আমাদের আসলে জুম যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্তই আমরা হচ্ছে ফিডব্যাক ফর্মটা নেই, এরপরে বন্ধ করে দেওয়ার একটা নিয়ম আছে। বাট আপনাদের অনেকেরই কিছু প্রবলেম থাকে, অনেকে বলছেন যে আপনাদের ক্লাস থেকে বাইরে থাকে, বাট আমি আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে জুমে থেকে আপনারা ফিডব্যাক ফর্মটা হচ্ছে পূরণ করবেন। আর এরপরে যদি কোনো প্রবলেম থাকে, আপনাদের কোনো এক্সট্রা কোনো কোয়েরি থাকে, তাহলে আপনারা IEEE@gmail.com ইমেলে আপনাদের প্রবলেমটা বলে আপনাদেরকে ইমেল করতে পারেন, ওই অনুযায়ী আমরা দেখবো আর কি। তাছাড়া লং কোর্সের ব্যাপারে একজন কথা বলেছেন। আসলে লং কোর্স জিনিসটা একটা মোটামুটি আমাদের যে 6 দিনের কোর্স মানে নেওয়ার একটা অর্গানাইজ করেছি, ওইটা আসলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার আমাদের জন্য, কারণ আমাদের অনেকেরই এক্সাম এর পরে আরো বিভিন্ন রকম কাজ চলতেছে। ইভেন হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ট্রেনার আছেন স্যার, ওনাকেই আসলে আমরা অনেক রিকোয়েস্ট করে ওনাকে আমরা পেয়েছি। তো ইনশাল্লাহ যদি আপনাদের সেরকম আগ্রহ থাকে, ভালো আগ্রহ থাকে যে আমরা লং কোর্স করব, তাহলে আমরা সেটার দিকেও যেতে পারি। বাট এটার জন্য আপনাদের পুরোটাই আগ্রহ দরকার। ইন্টারেস্ট আপনারা কিরকম গ্রেডার করেছেন বা আপনারা কিরকম চান, এটার উপর নির্ভর করে। সো আপনারা ফিডব্যাক ফর্ম অথবা ইমেলের মাধ্যমে যেভাবেই হোক আপনাদেরকে জানাবেন জিনিসটা, তাহলে আমরা আসলে ওইটার দিকে ডাইভার্ট হওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এই আর কি বলতো। আর কি কোনো কোশ্চেন ছিল মাসুম? না না ভাই, আর কোনো কোশ্চেন ছিল না। ওকে ওকে, ঠিক আছে তাহলে। ওকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ চেয়ারপারসন সাবির ভাইকে। এবার আমি সবাইকে রিকোয়েস্ট করব তাদের ক্যামেরাটা তাদের নিজ নিজ জায়গা থেকে অন করার জন্য। স্ক্রিনশট নেওয়া হবে, নিজ নিজ মানে জায়গা থেকে আপনারা অন করতে পারেন ক্যামেরাটা, আপনাদের নিজের ব্যাপার। এবং আমি অনারেবল হোস্টকে অনুরোধ জানাবো স্ক্রিনশটগুলো নেওয়ার জন্য। আমরা সবাই আমাদের ক্যামেরাটা একটু অন করি।
আই হোপ যে হয়ে গেছে মনে হয়। ধন্যবাদ আমাদের। আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো অনারেবল মুশিদুর রাশিদ স্যারকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি IUSBC কে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কোর্সের আয়োজন করার জন্য। আমি অডিয়েন্সকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের এত আগ্রহ এত রেসপন্স পেয়ে আমরা অনেক কৃতজ্ঞ। আসলে আপনাদের জন্যই এই আয়োজন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরশুদিন অর্থাৎ 20 নভেম্বর শার্প 3 PM এ, এবং ওই দিন থেকে সলিড ওয়ার্কস এর উপর সেশন শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, গুড বাই।